ইদ্রিসের কথা শুনে তানিশার মাথা যেন ঘুরতে শুরু করল। তাহলে কি তার ভাবনা ভুল ছিল? ওই ছেলে দুটো কি তার জন্য মারা যায়নি? জিন কি তবে তাদের মারেনি? কিন্তু জিন মিথ্যা কেন বলবে তার কাছে? এসব নানা রকমের ভাবনায় যেন মাথা ফেটে যাচ্ছে তানিশার। সে কিছুক্ষণ নিজের মাথা চেপে ধরে রেখে কিছু একটা ভাবল। তারপর উঠে দাঁড়িয়ে ইদ্রিসের মুখোমুখি হয়ে বলল, আপনার কথা যদি সত্যিই হয়, ওই জিন যদি ওনাদের না মেরে থাকে, তাহলে আমার সাথে যেগুলো ঘটে চলেছে সেগুলো কি ইদ্রিস? ওই জিন যে প্রতিনিয়ত আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে শেষ করে ফেলছে সেগুলোও কি মিথ্যে? আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? একটা জিন আছে যে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। এবার তানিশার কথায় ভীষণ রকম বিরক্ত হল ইদ্রিস। নিজের মাথা চেপে ধরে রাগী গলায় বলল, উফ, তোমার সাথে এই ফালতু ব্যাপারে তর্ক করাটাই ভুল হয়েছে আমার তানিশা। আচ্ছা ঠিক আছে, একটা জিন আছে যে তোমাকে ভয় দেখাচ্ছে হয়েছে এবার? আমাকে ঘুমাতে দাও, সরো সামনে থেকে। কোথায় ভেবেছিলাম আজ আমাদের বাসর রাত, কত স্বপ্ন ছিল এই রাতটাকে ঘিরে। কিন্তু তুমি আমার সেই মুডটাই নষ্ট করে দিলে। তুমি থাকো তোমার জিনকে নিয়ে। আমাকে ঘুমাতে দাও। কথাটা বলেই রাগী ভাব দেখিয়ে বিছানার একপাশে গিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল ইদ্রিস। তানিশা একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে তার। কেন ইদ্রিস তার কথা বিশ্বাস করতে চাইছে না? কেন বুঝতে চাইছে না সত্যিই একটা জিন আছে যে তাকে ভয় দেখিয়ে শেষ করে ফেলছে ভিতরে ভিতরে? কিছুক্ষণ সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের জল বিসর্জন দিল তানিশা। তারপর লাগেজ থেকে একটি সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। একটু পর চেঞ্জ করে ফিরে এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর তার চোখে দেখা দিল না। সে ভাবতে লাগল গত 2 বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। ভাবতে ভাবতেই একসময় ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। শেষ রাতের দিকে হঠাৎ কোনো কিছুর গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল তানিশার। সে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করল শব্দটা কোথা থেকে আসছে। একটু পরে খেয়াল করল তার পাশে থেকেই শব্দটা আসছে। সে দ্রুত সেদিকে তাকিয়ে দেখল ইদ্রিসের হাত পা সব বাঁকা হয়ে গেছে। চোখ উল্টে আছে। মুখ এবং নাক দিয়ে অনর্গল তাজা রক্ত পড়ছে। এমন অবস্থা দেখতেই যেন ভয় শিউরে উঠল তানিশা। লাফিয়ে ওঠে ইদ্রিসকে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করতে লাগল। সাহায্য চাইতে লাগল। কিন্তু বাসার মধ্যে ওরা দুজন ছাড়া অন্য কেউ না থাকায় কেউই সাহায্যের জন্য এগিয়ে আসল না। চিৎকার করতে করতে গলা শুকিয়ে গেল তার। কিন্তু কারোরই দেখা পেল না। তখনই তার চোখ গেল ওয়াশরুমের দরজার ভিতরে। সেখানে ইদ্রিস দাঁড়িয়ে আছে, যার মুখে বিশ্রী হাসি। চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। কি ভয়ানক সে চাহনি! ভয়ে আতকে উঠল তানিশা। সে দ্রুত নিজের কোলের মাঝে ফিরে তাকাল। দেখল ইদ্রিস অজ্ঞান হয়ে কোলের মাঝে পড়ে আছে। তানিশার মাথায় চিন্তা এলো, এটা যদি ইদ্রিস হয় তাহলে ওটা কে? সে আবার ওই দিকে ফিরে তাকাল। দেখল ওয়াশরুমের দরজায় কেউ নেই। হাতের বা দিক থেকে গোঙানির শব্দ পেতেই সেদিকে ফিরে তাকাল তানিশা। দেখল তার কাছে বসে আছে ইদ্রিস। অসম্ভব হিংস্র দেখতে লাগছে তাকে। তানিশার আর বুঝতে বাকি রইল না এটা ইদ্রিসের রূপে সেই জিন। ভয় চিৎকার দিয়ে সেখান থেকে সরে যেতে নিল তানিশা। কিন্তু তার আগেই ওই ইদ্রিস রূপী জিন তার চুল ধরে টেনে বিছানায় শুইয়ে দিল। তারপর ইদ্রিসের অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শরীরটা লাথি মেরে বিছানা থেকে ফেলে দিয়ে তানিশার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে বস্ত্রহীন করার জন্য উঠে পড়ে লাগল। তানিশা নিজের সর্বস্ব চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে কান্না করতে লাগল।
কিন্তু তার মুখ দিয়ে কোনো রকম শব্দ বের হচ্ছে না। বুকের উপর যেন ৮০ মণ পাথর ভর করে আছে। এই মুহূর্তে যেন মৃত্যু হলেই ভালো হতো। এবার তানিশা নিজের পেটের ওপর স্যাঁতস্যাঁতে ও আঠালো কিছু অনুভব করল। সে দ্রুত চোখ মেলে তাকিয়ে দেখল তার পাশেই বিশাল বড় একটা কালো কুচকুচে সাপ ফনা পেতে বসে রয়েছে। আর তার মুখ থেকে টপটপ করে পড়া লালা তানিশার উন্মুক্ত পেটের উপর পড়ছে, যেগুলো আঠালো এবং স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ব্যাপারটা খেয়াল হতেই ঘেন্নায় শরীর গুলিয়ে উঠল তানিশার। সেই সাথে ভয় আতঙ্কে একাকার অবস্থা। সে সেখান থেকে পালিয়ে যেতে চাইলে সাপটা তাকে পেঁচিয়ে ধরল। নিজের বিশাল জিহ্বা বের করে তানিশার গাল ও পেটে চাটতে শুরু করল। এমন অবস্থায় যেন দম বন্ধ হয়ে আসছে তানিশার। সে এবার মরণ চিৎকার করতে লাগল। হঠাৎ কারো ধাক্কায় চেতনা ফিরে পায় তানিশা। চোখ মেলে তাকিয়ে দেখে ইদ্রিস বসে আছে তার পাশে, আর তাকে ধাক্কা দিতে দিতে বারবার ডেকে চলেছে। কি হয়েছে জিজ্ঞেস করছে। তানিশা ঘেমে একাকার অবস্থা। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। তার মানে এতক্ষণ সে এসব কিছু স্বপ্ন দেখছিল। সে লাফিয়ে উঠে বসে ইদ্রিসকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই যেন সে। ওর কি হয়েছে কিছুই বুঝতে পারছে না ইদ্রিস। কিন্তু মেয়েটিকে এভাবে কান্না করতে দেখে আর কোনো প্রশ্ন করে না সে। মাথায় হাত বুলিয়ে আলতো করে জড়িয়ে রাখে বুকে। তখনই চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসে। বেশ কিছুটা সময় এভাবেই পার হয়ে যায়। ইদ্রিস বুঝতে পারে এখন তানিশা অনেকটাই শান্ত হয়েছে। চারিদিকে রাজানো শেষ। তানিশার মাথাটা নিজের বুক থেকে তুলে তার দু গালে হাত রেখে শান্ত গলায় বলে, আমার সাথে ওয়াশরুমে চলো। ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজ পড়বে। আজান হয়ে গেছে, নামাজের জন্য আর বেশিক্ষণ ওয়াক্ত থাকবে না। ইদ্রিসের কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করে নেয় তানিশা। মাথা নেড়ে সায় দিয়ে বিছানা ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। তারপর ইদ্রিসের হাত ধরেই গুটি গুটি পায়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে পৌঁছায়। হাত ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে অজু করে বাইরে বেরিয়ে আসে। ইদ্রিসও গিয়ে অজু করে আসে। দুজনে একসাথেই নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে তানিশাকে সাথে নিয়ে বিছানায় এসে বসে ইদ্রিস। ওর ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে তাতে আলতো করে হাত বুলাতে বুলাতে শান্ত গলায় জিজ্ঞেস করে, এভাবে চিৎকার করে কান্না করছিলে কেন ঘুমের মাঝে? কি এমন দেখেছিলে স্বপ্নে? ইদ্রিসের প্রশ্নে আবারও স্বপ্নের কথা মনে পড়ে যায় তানিশার। ভয় কেঁপে ওঠে তার শরীর। সে অসহায় দৃষ্টিতে তার দিকে ফিরে তাকায়। তারপর চোখ নামিয়ে নিয়ে ধীর গলায় বলে, আপনাকে বলে কোনো লাভ নেই। আপনি তো আমার কোনো কথা বিশ্বাসই করেন না। ওর কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে ইদ্রিস। তারপর ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তানিশা আমি তোমায় বিশ্বাস করি না এমনটা নয়। আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু তুমি যে কথাগুলো বলছো তার কোনো ভ্যালু খুঁজে পাই না। সেই জন্যই বলেছি তোমার কথা আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে এর কোনো প্রমাণ দিতে পারো যে তোমার কথা সত্যি, তাহলে আমি অবশ্যই সেটা মেনে নেব। কিন্তু এখন প্লিজ আর ওই বিষয়ে তুমি কোনো আলোচনা করো না। আমি চাই না গতকাল রাতের মতো এখনকার সময়টুকুও নষ্ট হোক। কাল আমাদের বাসর রাত ছিল, যেটা খামোখা নষ্ট করেছি আমরা। কিন্তু এই সময়টাকে নষ্ট করতে চাই না। কথাগুলো বলেই তানিশাকে আর কিছু বলার সুযোগ দেয় না ইদ্রিস। ওকে নিজের বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। কিন্তু ওর স্পর্শগুলো কেন জানে না অসহ্য লাগছে তানিশার কাছে। সে নিজের থেকে এক প্রকার ধাক্কা দিয়ে ইদ্রিসকে দূরে সরিয়ে দিয়ে সেও দূরে সরে যায়।
তারপর নিচের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, প্লিজ ইদ্রিস, আমার একটু সময় দরকার। কথাটা বলেই সেখান থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় তানিশা। ওর এমন আচরণে মনক্ষুণ্ণ হয় ইদ্রিসের, কিন্তু সে কিছু না বলে একটি দীর্ঘশ্বাস ছেড়ে সেখানেই বসে রয়। সকাল সকাল 9:05 জানালা দিয়ে তীব্র রোদ চোখে এসে লাগায় ঘুম ভেঙে যায় তানিশার। ভোরে ইদ্রিসের কাছ থেকে চলে এসে ড্রয়িং রুমের সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। এবার ভীষণ লজ্জা লাগে তার। বিয়ের প্রথম দিন এভাবে ঘুমানো মোটেও উচিত হয়নি। যদিও বাড়িতে এমন কেউ নেই যে তাকে কথা শোনাবে, তবুও নিজের কাছে খারাপ লাগছে। ভোরের কথা মনে পড়ে ভীষণ রকম অস্বস্তি লাগতে থাকে তার। সে কিছুতেই ভেবে উঠতে পারে না সে কিভাবে ইদ্রিসের কাছ থেকে ওভাবে চলে আসতে পারল। ইদ্রিস হয়তো রাগ করেছে ওর ওপর, আর রাগ করাটাও স্বাভাবিক। সে দ্রুত রুমে চলে যায়, কিন্তু রুমে কেউ নেই। পুরো বাড়ি খুঁজে ও ইদ্রিসকে কোথাও পায় না তানিশা। শেষে খুঁজতে খুঁজতে ছাদের উপর চলে যায় সে। ছাদের উপর পৌঁছেই ভীষণ রকম অবাক হয়ে যায় সে, কারণ পুরোটা ছাদ জুড়ে নানা রকমের ফুল গাছ লাগানো, আর ফুলগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। এমন বড় বড় ফুলের আগে দেখেছে বলে তানিশার মনে হয় না। আর তার চাইতে অবাক করা বিষয় হল ফুল গাছগুলো ফুলের তুলনায় অনেক ছোট ছোট। তবুও গাছে এত পরিমাণে ফুল ধরেছে যে গাছগুলো উপরে পড়ে যাওয়ার কথা, অথচ গাছগুলো ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফুলগুলোও সুন্দর বাতাসের তালে তালে দোল খাচ্ছে। তানিশা মুখে হাসি নিয়ে ফুলগুলোর কাছে এগিয়ে যায়। প্রতিটা ফুল স্পর্শ করে দেখে আর মুখে হাসি ফুটে ওঠে তার। পুরো ছাদটা যেন ফুলের সুবাসে একদম মো মো করছে। হঠাৎ পেটে গরম হাতের স্পর্শ অনুভব করে তানিশা। তার আর বুঝতে বাকি রয় না হাতটা কার। সে মুচকি হেসে চোখ বন্ধ করে নেয় আবেশে। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ইদ্রিস বলে, আমাকে রেখে আমার ফুল গাছগুলোকে ভালোবাসা হচ্ছে? এটা কিন্তু ঠিক নয় বউ। ইদ্রিসের কথায় ভীষণ লজ্জা পেয়ে যায় তানিশা। সে লজ্জা রাঙ্গা মুখ করে ওর দিকে ঘুরে দাঁড়ায়। মাথা নিচু করে শান্ত গলায় বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি জানেন আমি আপনাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি? ওর কথায় মুচকি হাসে ইদ্রিস। দুহাতে ওর মুখটা উঁচু করে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম ম্যাম। আপনি পুরো বাসা খুঁজলেও হয়তো রান্নাঘরটা খোঁজ করেননি। আপনি এ বাড়ির নতুন বউ। সকালবেলা না খেয়ে থাকলে কেমন দেখায় বলুন তো? তাই আপনার জন্য নিজে হাতে নাস্তা বানাচ্ছিলাম। ওর কথায় চোখ বড় বড় করে তাকালো তানিশা। লজ্জায় তার মাটির ভিতর ঢুকে যেতে মন চাইছে। সে বিস্মিত গলায় বলে উঠল, কি বলছেন এসব ইদ্রিস? আপনি এতক্ষণ রান্নাঘরে আমার জন্য রান্না করছিলেন? কিন্তু আপনি আমাকে ডাকলেন না কেন? আমি রান্না করে দিতাম। না, সেটা হবে না। আজ তো তোমার এ বাড়িতে প্রথম দিন, তাই আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো। এরপর থেকে তো এই কাজটা তোমাকেই করতে হবে। এবার চলো কথা না বাড়িয়ে দুজনে একসাথে খেয়ে নিই। বড্ড খিদে পেয়েছে আমার। কত বেলা হয়েছে দেখেছ একবার? কথাটা বলেই ওকে আচমকা কোলে তুলে নিল ইদ্রিস। আচমকা কোলে নেওয়ায় ভয় চোখ বন্ধ করে ফেলল তানিশা। একটু পর চোখ খুলে লজ্জামাখা গলায় বলল, কি করছেন কি ইদ্রিস? পড়ে যাব তো। তোমার মতো 50 জনকে কোলে তুললেও হাত ফসকে পড়ে যাবে না বুঝলে? তাই নিশ্চিন্তে থাকো, তোমার স্বামীর শরীরে যথেষ্ট শক্তি আছে। ওর কথায় চোখ নামিয়ে নিল তানিশা। দুই হাত দিয়ে গলা জড়িয়ে বুকের সাথে লেপ্টে রইল সে।
ওকে কোলে করে নিয়ে এসে সোজা ডাইনিং টেবিলের পাশে চেয়ারের উপর বসিয়ে দিল ইদ্রিস। তানিশার টেবিলের উপর চোখ পড়তেই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল। পুরো টেবিলে সাজানো গোছানো নানা রকমের খাবার, যেগুলো থেকে অসম্ভব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এতগুলো খাবার একসঙ্গে যেন তানিশা কখনোই দেখেনি। সে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, এত খাবার কোত্থেকে এলো ইদ্রিস? এগুলো সব আপনি রান্না করেছেন? এতটুকু সময়ের মাঝে এতগুলো খাবার কিভাবে রান্না করলেন আপনি? এতগুলো প্রশ্ন একসাথে করে ফেললে এবার কোনটা থেকে কোনোটার উত্তর দিব বলতো? অতএব কোনো প্রশ্নের উত্তর দিব না, এবার চুপচাপ খাওয়া শুরু করো, সময় নষ্ট করো না। কথাটি বলেই তানিশার পাশে বসে পড়ল ইদ্রিস। তারপর একটি প্লেট নিয়ে খাবার বেড়ে তানিশার সামনে এক লোকমা খাবার ধরে বলল, নাও হা করো। তানিশা আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো হা করল। খাবারটা মুখে নিয়ে চিবিয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকাল। খাবারটা গিলে উত্তেজিত হয়ে বলে উঠল, মাশাআল্লাহ, এত স্বাদের খাবার আমি এর আগে কখনো খাইনি। এটা আপনি কি রান্না করেছেন ইদ্রিস? দেখতে তো পুরো ভাতের মতো, কিন্তু স্বাদ ভাতের নয়। এটা তো প্রচুর মিষ্টি খেতে, খুবই অসাধারণ এর স্বাদ। একটা খেয়েই এত প্রশংসা করলে বাকিগুলোর কি হবে বলতো? আগে সবগুলো খাবার একটু করে খাও, তারপর না হয় প্রশংসা করবে। কথাটা বলেই একের পর এক খাবার তানিশার মুখে পুরে দিতে লাগল ইদ্রিস। আর তানিশা যত খাচ্ছে ততই যেন অবাক হয়ে যাচ্ছে। খাবারের স্বাদে যেন বিমোহিত হয়ে যাচ্ছে সে। এতটা স্বাদের খাবার সে এর আগে কখনোই খায়নি। খাওয়া শেষে পানি পান করে ইদ্রিসের দিকে বিস্মিত চোখে তাকালো তানিশা। তারপর ভারী গলায় বলল, এত স্বাদের মিষ্টি জাতীয় খাবারের আগে আমি কোথাও খাইনি। কারো কাছে এমন খাবারের কথা শুনিওনি। খাবারগুলো দেখতে যতটা না সুন্দর, তার চাইতে অনেক বেশি সুস্বাদু। এগুলো আপনি কিভাবে রান্না করলেন ইদ্রিস? ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে বসে রইল ইদ্রিস। মনে মনে কিছু একটা ভাবল গম্ভীর হয়ে। তারপর দ্রুত কথা ঘুরিয়ে বলে উঠল, তুমি তো খুব স্বার্থপর বউ। নিজে একা একা পেট পুড়ে খেয়ে এখন একের পর এক আমাকে প্রশ্ন করে যাচ্ছ। কোথায় আমাকেও একটু খেতে বলবে, নিজ হাতে খাইয়ে দেবে তা না। এতটুকু বলে গোমরা মুখ করে অন্যদিকে ঘুরে বসে রইল ইদ্রিস। তানিশা বেশ লজ্জা পেয়ে গেল ওর কথায়। সত্যিই তো লোকটা এত কষ্ট করে সকাল থেকে তার জন্য রান্না করল, নিজের হাতে তাকে খাইয়ে দিল, আর সে কিনা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, একবারও তাকে খাওয়ার কথা বলছে না। এবার তানিশা লজ্জিত গলায় বলে উঠল, সরি ইদ্রিস, আমায় ক্ষমা করবেন। আসলে এত স্বাদের খাবার কখনো খাইনি তো, তাই এমন প্রশ্ন করে ফেলেছি। 1 মিনিট, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। কথাটা বলে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ইদ্রিসের মুখের সামনে ধরল তানিশা। সেও মুচকি হাসি দিয়ে ওর হাতে খাওয়া শুরু করল। বেলা 11:10। তানিশাকে বাসায় রেখে বাইরে কোথাও যাওয়ার জন্য বের হয় ইদ্রিস। যাওয়ার আগে তানিশাকে বলে যায়, সে আসা না পর্যন্ত যেন বাসা থেকে কোথাও বের না হয়, এমনকি ছাদে বা বাগানেও না যায়। তানিশা ও বাধ্য মেয়ের মতো তার কথায় রাজি হয়ে যায়। কোনো প্রশ্ন করারও প্রয়োজন মনে করে না। ইদ্রিস চলে যাওয়ার পর তানিশার এত বড় বাড়িতে নিজেকে ভীষণ একা একা ফিল হতে থাকে। সে কি করবে বুঝে পায় না। তাই ঠিক করে সে পুরো বাসাটা একবার ঘুরে দেখবে। যে ভাবা সেই কাজ। তানিশা পুরো বাসাটা ঘুরে দেখার জন্য এ রুম থেকে ওই রুমে যেতে লাগে। এভাবে প্রত্যেকটা রুমে ঘুরতে থাকে সে।
বাসাটায় ওপরতলা ও নিচের তলা মিলে মোট 24টা রুম। প্রতি দুটো রুমের জন্যে একটা করে অ্যাটাচ বাথরুম। নিচের তলায় বড় একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম ও বড় একটা সাজানো গোছানো কিচেন। খুবই সুন্দর করে পরিপাটি এবং সাজানো গোছানো বাসাটা। দেখে মনেই হয় না এত বড় বাসায় শুধু ইদ্রিস ছাড়া অন্য কেউ থাকে না। কেননা মানুষ না থাকলে বাসার সবকিছুতে ধুলাবালি পড়ে যাওয়ার কথা। অথচ সব জায়গা একদম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও এক চুল পরিমাণ ময়লাও নেই। তানিশার কাছে ব্যাপারটা ভীষণ ভালো লাগে। এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ ভালোবাসে সে। তার ওপর এমন সাজানো গোছানো পরিপাটি বাড়ি তাকে যেন মুগ্ধ করে তুলছে। পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে উপরতলার একদম পশ্চিম পাশের কর্নারের একটি রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ায় তানিশা। রুমটা অন্য সব রুমের চাইতে আলাদা। রুমের দরজায় মস্ত বড় তালা লাগানো। আর রুমটার চারপাশে কেমন ধুলো ময়লা পড়ে গেছে। দেখে মনে হয় এদিকটায় কেউ আসে না, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। কেমন মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমের বাইরে দিয়ে। তানিশা বেশ অবাক হয়, পুরো বাড়িটা এত পরিষ্কার পরিচ্ছন্ন অথচ এই জায়গাটা এমন কেন? এই প্রশ্ন বাসা বাঁধে তানিশার মনে। সে মনে মনে ঠিক করে সে ওই জায়গাটা পরিষ্কার করবে। কেউ হয়তো এদিকটায় আসে না বলে পরিষ্কার করেনি। তাই পুরো বাসাটার চাইতে এই রুমটাকে একদমই আলাদা লাগছে। রুমটা যেন বাসাটার সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। তানিশা আর দেরি না করে নিচতলায় চলে আসে। একটি ঝাড়ু এবং পরিষ্কার করার জন্য যাবতীয় জিনিস নিয়ে আবারও উপরতলায় ফিরে যায়। সেই রুমের সামনে পৌঁছে মাকড়সার জালগুলো পরিষ্কার করতে থাকে। হঠাৎ তানিশা খেয়াল করে তার শরীরটা কেমন ভার হয়ে আসছে। যে হাত দিয়ে চারিদিকে পরিষ্কার করছে সে হাতটা যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। পরিষ্কার করার মতো শক্তি পাচ্ছে না সে। শরীরে ভীষণ ক্লান্ত অনুভব করছে। তবুও সে হার মানে না। এবার সে এগিয়ে যায় রুমের দরজার কাছে। যখনই তালাটা স্পর্শ করতে যাবে তখনই পিছন থেকে তাকে চিৎকার করে ডেকে ওঠে ইদ্রিস। ওর চিৎকারে যেন কেঁপে ওঠে তানিশা। হাত থেকে ঝাড়ুটা নিচে পড়ে যায় তার। ইদ্রিস দ্রুত তার কাছে এগিয়ে এসে ধমকের সুরে বলে, এসব কি করছো তানিশা? তোমাকে আমি বলেছি না নিজের রুমে থাকতে? এখানে কেন এসেছ? আর এসব কাজ তোমায় কে করতে বলেছে? খবরদার আর এই রুমের কাছে কখনো আসবে না। কথাটা বলেই তানিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে দ্রুত সেখান থেকে নিয়ে যায় ইদ্রিস। তানিশা কিছু বলবে সে সুযোগটাও পায় না। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে ওই রুমের ভিতর থেকে সে একটা গোঙানির শব্দ শুনতে পায়। সোজা নিজের রুমে নিয়ে এসে তানিশার হাত ছেড়ে দেয় ইদ্রিস। এমনভাবে ওর হাতটা এতক্ষণ ধরেছিল যে ধরে থাকা জায়গাটুকু লাল হয়ে গেছে। তানিশা নিজের হাতটা ধরে সেখানে আলতোভাবে হাত বুলাতে বুলাতে ইদ্রিসের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, হঠাৎ আপনার কি হলো ইদ্রিস? আমাকে ওখান থেকে এভাবে নিয়ে আসলেন কেন? কি আছে ওই রুমে যে আমাকে এভাবে সরিয়ে আনলেন? ওর কথার কোনো উত্তর দিল না ইদ্রিস। সে তানিশার সামনে থেকে সরে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। তানিশা বেশ অবাক হল তার এমন ব্যবহারে। কিছুই বুঝতে পারল না। সে দ্রুত ওর কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কি হলো ইদ্রিস, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? কি আছে ওই রুমে যে আমাকে ওখান থেকে এভাবে নিয়ে আসলেন? ওর কথার উত্তরে একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইদ্রিস। তারপর ওর দিকে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে উঠল, দেখো তানিশা, তুমি এ বাড়ির বউ। পুরো বাসা ইচ্ছামতো ঘুরে বেড়ানোর অধিকার আছে তোমার। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তুমি উপর তলার ওই রুমের কাছে কখনো যাবে না। ভুলেও না।
বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে ওইখানের আশেপাশেও যাবে না। আশা করি নিজের স্বামীর অনুরোধটুকু রাখবে। এর বেশি আর কোনো প্রশ্ন করো না প্লিজ। ইদ্রিসের এমন কথায় যেন কৌতূহলটা আরও বেশি বেড়ে গেল তানিশার। সেই সাথে এক আকাশ সন্দেহ এসে বাসা বাঁধল তার মনে। কিন্তু সে কিছু প্রকাশ করল না। তবে মনে মনে পণ করল সে দেখেই ছাড়বে কি আছে ওই রুমে। কেনই বা ওই রুমের কাছ থেকে এভাবে তাকে নিয়ে আসলো ইদ্রিস? কেনই বা ওখানে যেতে নিষেধ করছে? তবে সন্দেহটা মনের মাঝেই রেখে দিল। পরে এ ব্যাপারে চেক করবে সে। সন্ধ্যার দিকে তানিশাকে নিয়ে ওর বাবার বাড়িতে চলে আসে ইদ্রিস। তানিশা যেন এখন ইদ্রিসকে ছাড়া অন্য কারো কথা মাথায় আনতে পারছি না। সারাক্ষণ ওর সাথে লেপ্টে রয়েছে। কিন্তু ইদ্রিস অজানা কোনো কারণে ওর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছে। এটা তানিশার কাছে ভীষণ বিরক্তিকর লাগছে। তানিশাকে নিয়ে ওর বাবার বাড়ি আসার সময় প্রায় 20 কেজির মতো মিষ্টি নিয়ে এসেছে ইদ্রিস। মিষ্টিগুলো অনেক বড় বড় সাইজ এবং অসম্ভব সুস্বাদু তার স্বাদ। তানিশা ওকে নিয়ে রুমে গিয়ে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এসব মিষ্টি কখন কিনলেন ইদ্রিস? আমি তো আপনাকে মিষ্টি কিনতে দেখিনি। আর এমন মিষ্টি এখানে কোথাও আছে বলে আমার জানা ছিল না। মিষ্টিগুলো এত সুস্বাদু যে বলার বাইরে। ওর কথার উত্তরে ইদ্রিস কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে উঠল, আসলে কি বলতো তানিশা, প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছি বউকে সাথে নিয়ে। খালি হাতে আসলে কি চলে? তাই পুরো শহর ঘুরে ঘুরে সবচেয়ে সেরা মিষ্টিগুলোই নিয়ে এসেছি। আর মিষ্টি না নিয়ে আসলে তো আবার পরে তুমিই আমাকে খোঁটা দিতে যে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসেছি খালি হাতে বা পচা মিষ্টি নিয়ে। তাই তো এতটা কষ্ট করে মিষ্টিগুলো খুঁজে আনতে হলো, বুঝলে? ওর কথার উত্তরে মুচকি হাসল তানিশা। আর কোনো প্রশ্ন করল না। তারপর ওর পাশে এসে বসল। ওর ডান হাতটাকে জড়িয়ে ধরে বলল, জানেন তো ইদ্রিস, আমাদের বাসর রাত আর আপনাকে নিয়ে আমার কত রকম স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নটা পূরণ হল না। তবে আমার মনে হচ্ছে আপনি ঠিক বলেছেন। ওই জিনটা সত্যিই আমার মনের ভুল ছিল। এতদিন হয়তো হ্যালুসিনেশন হয়েছে আমার। আসলে আমার সাথে কোনো জিন নাই। ওর কথার উত্তরে রহস্যময় একটা হাসি দিল ইদ্রিস। ওর দিকে তাকিয়ে ঠোঁটে রহস্যময়ী হাসি ফুটিয়েই বলল, যাক, তবে অবশেষে বুঝতে পেরেছ আমার কথা। হুমম, তা বুঝেছি। আচ্ছা, আমরা ওই বাড়ি যাব কবে? 3 দিন পর। ইদ্রিসের কথায় বড় বড় চোখ করে ওর দিকে তাকালো তানিশা। তারপর মুখ গোমরা করে বলল, 3 দিন পর কেন? চলুন না আমরা বাবাকে বলে এখনই চলে যাই। আমার এখানে ভালো লাগছে না। আপনার সাথে একা একা সময় কাটাতে ইচ্ছে করছে। চলুন আমরা বাসায় যাই, গতকাল না হয় বাসর রাতটা বিনা কারণে নষ্ট করেছি। আজকে আবার নতুন করে বাসর সাজাব। চলুন না আমরা বাসায় ফিরে যাই। ওর কথায় হঠাৎ ইদ্রিসের কি হলো, সে ওর হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল। কিছুটা সামনে এগিয়ে গিয়ে জানলার বাইরে চোখ রেখে গম্ভীর গলায় বলল, না, 3 দিনের আগে ওই বাসায় যাবে না তুমি। এখানেই থাকবে। কিন্তু কেন ইদ্রিস? কেন আমরা ওই বাসায় যাব না 3 দিনের আগে? আমার তো এখানে কেন জানি না এক মুহূর্ত ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই ওই বাসায় ছুটে যাই। আমার এখানে ভালো লাগছে না ইদ্রিস। প্লিজ আমার এই রিকোয়েস্ট রাখুন, বাসায় ফিরে চলুন। ওর কথায় হঠাৎ গর্জন করে উঠে ইদ্রিস। ওর থেকে 2 পা পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে ওঠে, এক কথা একবার বললে কানে যায় না তোমার? বলছি না 3 দিনের আগে তুমি ওই বাসায় যেতে পারবে না। ওর গর্জনে ভয় কেঁপে ওঠে তানিশা। 1 পা পিছিয়ে গিয়ে ভয়ে জড়সড় হয়ে ওর দিকে ফিরে তাকায়।
এক মুহূর্তের জন্য তানিশার মনে হয় ইদ্রিসের চোখ দুটো লাল টকটকে আগুনের মতো জ্বলছে। মুহূর্তেই সেটা ভুল প্রমাণিত হয়, কারণ ইদ্রিসের চোখ দুটো আগের মতোই স্বাভাবিক আছে। তবে আর কিছু বলার মতো সাহস পায় না ইদ্রিসকে। মনের মাঝে এক অজানা ভয় এসে গ্রাস করে নেয় তানিশার। সে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইদ্রিস আচমকা প্রশ্ন করে ওঠে, তোমার পিরিয়ডের ডেট কবে তানিশা? ওর এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তানিশা। হঠাৎ এমন প্রশ্নের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কিছুটা ভেবে নিয়ে মাথা নিচু করে লজ্জা মাখা গলায় উত্তর দেয়, এখনো দেরি আছে, প্রায় 10 দিন। কথাটা বলেই ইদ্রিসের দিকে ফিরে তাকায়। দেখে সে ভীষণ বিরক্ত বোধ করছে ওর উত্তর শুনে। এবার তানিশার কেমন যেন একটা খটকা লাগে মনে। তাই সে কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করে ওঠে, কিন্তু আমার পিরিয়ডের ব্যাপারে আপনি হঠাৎ কেন জিজ্ঞেস করছেন ইদ্রিস? কেন আমি জিজ্ঞেস করতে পারি না এটা? আমি তোমার স্বামী, আমি তোমার সবকিছুর ব্যাপারে জিজ্ঞেস করার অধিকার রাখি। এটা ভুলে যেও না। এবার চলো তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে এসে ঘুমিয়ে পড়বে। অনেক রাত হয়ে যাচ্ছে। এইমাত্রই তো এশার আজান দিল। আপনি যান মসজিদে গিয়ে নামাজ পড়ে আসুন। তারপর দুজনে একসাথে বাবার সাথে রাতের খাবার খেয়ে নিব। আর আমিও এদিকে নামাজটা পড়ে নেই। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল ইদ্রিস। তারপর বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলেই কেমন একটা বিরক্তির ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ইদ্রিস। ওর এমন আচরণে কিছুটা অবাক হলেও তেমন কিছু বলল না তানিশা। অজু করে এসে নামাজ আদায় করে নিল সে। তারপর ইদ্রিস আসার আগেই খাবার রেডি করে ফেলল। এর মাঝে বাবার সাথে টুকিটাকি কথা বলে সময় কাটাল। তালহা শেখ যেন ইদ্রিসের প্রশংসায় পঞ্চমুখ। এতে তানিশার ভীষণ ভালো লাগছে, কারণ ইদ্রিসকে সে ভীষণ ভালোবাসে। আর স্বামীর প্রশংসা শুনে যে কোনো মেয়েই খুশি হয়। তালহা শেখ বাসাতেই নামাজ পড়েছেন। তানিশা বাসায় একা বলে তিনি মসজিদে যাননি। তাই নামাজ শেষ হওয়ার সাথে সাথে তানিশার সাথে গল্প জুড়েছেন। ইদ্রিসও কিছু সময়ের মধ্যেই বাসায় ফিরে এলো। তানিশা তাকে খাওয়ার জন্য ডাকলে সে টেবিলে বসে খাবারের দিকে চোখ বুলিয়ে বলল, তানিশা, আমাকে ঝাল কোনো কিছু দিও না, শুধু মিষ্টি জিনিসগুলো দাও। এখন ঝাল খেতে একদমই ইচ্ছা করছে না, গলা পড়াচ্ছে। ওর কথার উত্তরে তানিশা বেশ কিছুটা অবাক হল। সে যখনই কিছু বলতে যাবে তার আগেই তালহা শেখ বলে উঠলেন, তানিশা মা, ইদ্রিস যা বলছে সেটাই কর। ওকে ঝাল কিছু দিস না, বেচারার মনে হয় গ্যাস হয়েছে। ইদ্রিস, আমার কাছে গ্যাসের ঔষধ আছে, আমি ঔষধটা নিয়ে আসছি, সে খেয়ে তারপর খাবার খাও, তাহলে কোনো সমস্যা হবে না। তালহা শেখ পুরো কথাটা বলে শেষ করার আগেই ইদ্রিস কিছুটা জোরে বলে উঠল, না না না, আমার ওষুধ লাগবে না, আমি এমনি ঠিক আছি, শুধু মিষ্টি খাবার খেলেই হবে, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তানিশা, তুমি আমাকে মিষ্টি খাবারগুলো দাও তো। ওর কথার উত্তরে তানিশা বা তালহা শেখ কেউ আর কথা বাড়াল না। ওকে মিষ্টি খাবারগুলো দিতেই গোপাগপ খেয়ে ফেলল। সবার খাওয়া দাওয়া শেষ হলে যে যার রুমে এসে শুয়ে পড়ল। তানিশা রুমে এসে দেখল ইদ্রিস আগেই এসে বিছানায় শুয়ে থেকে এক নজরে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। তানিশা জানালার দিকে নজর ফেলে দেখল জানালাটা খোলা। বাইরের হালকা বাতাসে জানালার পর্দাগুলো মৃদুভাবে উঠছে নামছে। তানিশা জানালা লাগিয়ে দিতে চাইলে তাকে বাধা দিয়ে ইদ্রিস বলল, জানালা লাগিও না, খোলা থাকুক, ঠান্ডা হাওয়ায় বেশ ভালো লাগছে। তানিশা আর কথা বাড়াল না। ইদ্রিসের পাশে এসে বসে পড়ল।
তানিশা বসার সাথে সাথে ইদ্রিসের কি হলো সে দ্রুত সেখান থেকে উঠে নিচে নেমে দাঁড়াল। তানিশা বেশ অবাক হয়ে বলল, কি হলো ইদ্রিস, আপনি এখান থেকে উঠে গেলেন যে? ইদ্রিস কিছুটা গলা ঝেড়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি ঘুমাও, আমি একটু টয়লেটে যাব। কথাটা বলেই তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে দ্রুত বাথরুমের মধ্যে ঢুকে পড়ল। তানিশা সেখানেই বসে থেকে ড্যাবড্যাব করে বাথরুমের দিকে তাকিয়ে রইল। তার কেন যেন মনের মাঝে একটা অস্বস্তি বোধ হচ্ছে, কেমন একটা শূন্যতা অনুভব করছে সে। কিছুক্ষণ বসে থাকতে থাকতে বিছানায় শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। ইদ্রিসের বাসার ওপরতলার সেই পশ্চিম সাইডের রুমের সামনে দাঁড়িয়ে আছে তানিশা। তানিশার হাতে একটি মৃদু আলোর টর্চ লাইট, যেটা একটু জ্বলছে আর একটু নিভছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, গভীর রাত হয়েছে বোঝাই যাচ্ছে। চারিদিক থেকে শুধু ঝিঝি পোকা আর দূর দূরান্ত থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। এছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কোথাও কোনো মানুষের চিহ্নটুকুও নেই। কিছুক্ষণ পরপর চারিদিক থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসছে, যেন কোনো কুকুর হাড় চিবুচ্ছে। আর তানিশার সামনে থাকা রুমের মধ্যে থেকে বারবার ভেসে আসছে গোঙানির শব্দ। চারিদিকে এত অদ্ভুত সব শব্দ শুনে মনের মাঝে এক অজানা ভয় বাসা বাঁধল তানিশার। অসম্ভব ভয় পেতে লাগল সে। ভয় হাত দুটা থরথর করে কাঁপতে শুরু করল। পিঠের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তবুও সে হাল ছাড়ার পাত্রী নয়। এতদূর যখন এসেছে তখন সে দেখেই ছাড়বে রুমে মাঝে কি আছে, তাতে যা হওয়ার হবে। তবুও যে এত দূর এসে হার মেনে নেবে না। সে টর্চ লাইটের মৃদু আলোয় আশেপাশে কিছু খুঁজতে লাগল, যেটা দিয়ে সে তালাটা ভাঙতে পারবে। কিন্তু অনেকক্ষণ খুঁজেও এমন কিছুই পেল না। শেষে যখন হাল ছেড়ে দিবে সেই মুহূর্তে তার চোখ পড়ল দরজার নিচের দিকে। সেখানে একটা রডের মাথা বেরিয়ে আছে। তানিশার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে গেল রডটার কাছে। সেটা ধরে একটা টান দিয়ে ভেতর থেকে বাইরে বের করে আনল। দেখল বেশ মোটা ও বড় সাইজের রড। সেটা হাতে নিয়ে এসে দরজার তালার উপরে সজোরে একটা বাড়ি মারল সে। সাথে সাথে তালাটা তিন টুকরো হয়ে নিচে পড়ে গেল। তানিশার যেন বিশ্বাসই হচ্ছে না যে সামান্য এক বাড়িতে এই তালাটা ভেঙে যাওয়া সম্ভব হয়েছে। কারণ এমন মজবুত তালার উপর হাজারটা বাড়ি দিলেও হয়তো ভাঙার কথা নয়, অথচ মাত্র এক বাড়িতেই ভেঙে গেল। তানিশা নিজের মাথার ভাবনাগুলোকে আপাতত দূরে রেখে তালাটা পাশে সরিয়ে রাখল। তারপর দরজায় হাত দিল খোলার জন্য। দরজায় ধাক্কা দিতেই খুলে গেল দরজাটা। সাথে সাথে তানিশার হাতের লাইটটা বন্ধ হয়ে গেল। অন্ধকার ছেয়ে গেল চারিদিকে। শত চেষ্টা করেও আর লাইটটা জ্বালাতে পারল না সে। এতটা ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। তানিশা এবার ভয়ে শুকনো ঢোক গিলল। কেন জানে না অসম্ভব ভয় করতে শুরু করল তার। বারবার মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যেতে। কিন্তু তবু সে না ফিরে সামনের দিকে এক পা করে এগিয়ে যেতে লাগল। রুমের ভিতরে কয়েক পা এগিয়ে যেতেই ঠাস করে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে এতটা ভয় পেয়ে গেল যে জোরে চিৎকার করে উঠল। চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগল, কে আছেন এখানে? আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? সামনে আসুন, কে আপনি? চারিদিক থেকে একটা ভয়ঙ্কর অট্টহাসির শব্দ আসতে লাগল। মুহূর্তের মাঝে পুরো রুমটা ধোঁয়ায় ছেয়ে গেল। রুমের মাঝে মৃদু আলো ফুটে উঠল, যার কারণে ধোঁয়াগুলো স্পষ্ট দেখা যেতে লাগল। তানিশা এবার পেছাতে পেছাতে একদম দেওয়ালের সাথে মিশে গেল। দরজা খোলার শত চেষ্টা করেও দরজা খুলতে পারল না সে।
ধীরে ধীরে ধোঁয়াগুলো একত্রিত হয়ে একটি ভয়ঙ্কর কুণ্ডলীর সৃষ্টি হল। তার মধ্য থেকে অট্টহাসির শব্দ আসতে লাগল। তানিশা দ্রুত ভয়ে চোখ বন্ধ করে নিল। মুহূর্তের মধ্যে তার মনে হতে লাগল সে যেন হাওয়ায় ভাসছে। সে আবারও চোখ মেলে তাকাল। দেখল সে মাটি থেকে প্রায় 5 ফুট উপরে হাওয়ায় ভাসছে। আর তার ঠিক উপরে একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি, যার দুটো শিং এবং লম্বা কাঁটাযুক্ত লেজ আছে। তানিশার আর বুঝতে বাকি রইল না এটা সেই জিন। তানিশা কিছু বুঝে ওঠার আগেই জিনটা তার লম্বা লালাযুক্ত জিহ্বা দিয়ে তানিশার গাল ও গলায় চাটতে শুরু করল। তানিশার মনে হতে লাগল তার গাল ও গলায় যেন কেউ এসিড ঢেলে দিয়েছে। এতটা জ্বালা হচ্ছে তার। যন্ত্রণা ও ভয় চিৎকার করার চেষ্টা করেও কোনো লাভ হল না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। জিনটা এবার খুব বাজেভাবে তানিশার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করতে লাগল। এক পর্যায়ে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। জিনের শরীরের তীব্র আষ্ঠে গন্ধে তানিশার যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হল। কিন্তু তার শরীর যেন প্যারালাইজড হয়ে গেছে। সে চাইলেও কিছু করতে পারছে না। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে রইল। তখনও জিনটা তাকে জড়িয়ে ধরেই আছে। হঠাৎ বাজ পড়ার বিকট শব্দে ঘুম ভেঙে যায় তানিশার। সে ধরফরিয়ে উঠে বসে। রুমটা পুরো অন্ধকার। জানালা দিয়ে বাইরের ঝড়ো বাতাস আসছে রুমে। বাইরে ভীষণ রকম ঝড় হচ্ছে। একটু পরপর বিদ্যুৎ চমকে উঠছে। হয়তো কারেন্টও চলে গেছে। তাই রুমটা এত অন্ধকারে আচ্ছন্ন। ভয়ে তানিশার শরীর ঘেমে একাকার অবস্থা। এতটা ভয়ানক স্বপ্ন এর আগে সে কখনোই দেখেনি। জিনটা কখনোই তাকে এতটা বাজেভাবে স্পর্শ করতে পারেনি, সেটা স্বপ্নে হোক তা বাস্তবে। ভয়টা যেন এবার গভীরভাবে আঁকড়ে ধরেছে তানিশাকে। সেই গুটিসুটি হয়ে খাটের উপরে এক কোণায় বসে থাকে। আশেপাশে তাকিয়ে ইদ্রিসকে খুঁজতে থাকে। কিন্তু ইদ্রিস রুমের মাঝে কোথাও নেই। হঠাৎ আবার একটা বাজ পড়ার শব্দে কেঁপে ওঠে তানিশা। এবার সে কান্না করতে শুরু করে। তার আর সহ্য হচ্ছে না। স্বপ্নটা যেন ভীষণ গভীরভাবে ঘায়েল করেছে তার হৃদয়কে। কান্না করতে করতে চোখের পানি দিয়ে সালোয়ার কামিজ ভিজে যাচ্ছে তার। এতটাই ভয় পেয়েছে যে জানালা বন্ধ করতে যাবে সেই সাহসটাও পাচ্ছে না। এদিকে বাইরে থেকে ঝড়ো বাতাস এসে পুরো রুমটা এলোমেলো করে দিচ্ছে। পানির ছিটে এসে বিছানা ভিজে যাচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই তানিশার। সে একনাগারে বসে বসে কান্না করে যাচ্ছে। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়। বাইরের ঝড় বৃষ্টি ধীরে ধীরে কমে আসে। এখন শুধু হালকা বৃষ্টি হচ্ছে আর কোনো ঝড়ো বাতাস নেই। তানিশা এখনো আগের মতো করেই কান্না করে চলেছে। কাউকে যে ডাকবে সে সাহসটুকুও তার মাঝে অবশিষ্ট নেই। হঠাৎ রুমটা আলোকিত হয়ে যায়। কারেন্ট এসেছে তাই লাইট জ্বলে ওঠে। তানিশা এবার একটু সাহস ফিরে পায়। সে পুরো রুমে চোখ বুলিয়ে দেখে ইদ্রিস কোথাও নেই। অথচ রুমটা ভেতর থেকেই লাগানো। তানিশা এবার ইদ্রিসকে খোঁজার জন্যে বিছানা থেকে নেমে দাঁড়ায়। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইদ্রিস। তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে তানিশা? তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? কান্না করছো কেন তুমি? ওর কথার কোনো উত্তর দিতে পারে না তানিশা। সে এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ওঠে। দৌড়ে এসে ইদ্রিসের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে। ইদ্রিস ও কিছু বলে না। সেভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। তানিশাকে কোনোরকম সান্ত্বনাও দেয় না। বেশ কিছুটা সময় এভাবে কান্না করার পর ওর বুক থেকে মাথা তোলে তানিশা। তারপর কান্না করতে করতে হেঁচকি তুলে বলে, আপনি কোথায় ছিলেন ইদ্রিস?
আর একটু হলে ওই জিনটা আমায় মেরে ফেলত। আমায় একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? ইদ্রিস কোনো উত্তর দেয় না। আচমকা ওকে কোলে তুলে নিয়ে খাটে চলে যায়। ওকে শুইয়ে দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়ে। তারপর তানিশার হাত, গাল, পেটে গভীরভাবে স্পর্শ করতে শুরু করে। তারপর ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই তানিশা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আমি এদিকে কান্না করছি আর আপনি এসব কি করতে যাচ্ছেন ইদ্রিস? দেখতে পাচ্ছেন না আমি কতটা ভয় পেয়ে আছি? কোথায় আমার ভয় দূর করার চেষ্টা করবেন তা না করে। কেন জানে না হঠাৎ করেই তানিশার অসম্ভব রাগ উঠে যায়। সে আর এক মুহূর্ত সেখানে না থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ইদ্রিস তাকে ডাকেও না, কোনো কথাও বলে না। চুপচাপ সেখানেই বসে থাকে। তানিশা সোজা তার বাবার রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে যেতেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে শুরু করে। ওকে এভাবে কান্না করতে দেখে ভীষণ উত্তেজিত হয়ে যান তালহা শেখ। মাথায় হাত বুলিয়ে উত্তেজিত গলায় বলেন, কি হয়েছে তানিশা? এভাবে কাঁদছ কেন তুমি? বলো আমায় কি হয়েছে তোমার? তানিশা কোনো উত্তর দেয় না। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এদিকে তালহা শেখ তাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। এক পর্যায়ে তানিশা নিজেকে শান্ত করে চোখ মুছে নিয়ে বাবার দিকে ফিরে তাকায়। তারপর স্বপ্ন ও জিনের বিষয়ে কিছু বলবে তখনই ইদ্রিস পিছন থেকে বলে ওঠে, তানিশা খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আর তাছাড়া চারিদিকে এত বিদ্যুৎ চমকানোর শব্দ শুনেও ভয় পেয়েছে। আপনি চিন্তা করবেন না, গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। কথাটা বলেই তালহা শেখকে কিছু বলার সুযোগ না দিয়ে তানিশার হাত ধরে এক প্রকার জোর করেই সেখান থেকে রুমে নিয়ে আসে ইদ্রিস। তারপর দরজা লাগিয়ে দিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ায়। তানিশা কান্না না করলেও এখনও ফোঁপাচ্ছে। সে তানিশার পাশে এগিয়ে গিয়ে দাঁড়ায়। ওর দুগালে দুহাত রেখে মুখটা নিজের দিকে উঁচু করে ধরে। ঘোর লাগানো গলায় বলে, এভাবে কাঁদছ কেন তুমি? স্বপ্ন দেখে কখনো কেউ এভাবে কাঁদে? বাস্তবে তো আর কোনো কিছু হয়নি। যা হয়েছে স্বপ্নে হয়েছে। বাদ দাও ওসব, আর কান্না করো না। কথাটা বলেই বুকের মাঝে জড়িয়ে নেয় তানিশাকে। সেও আর কোনো কথা না বলে চুপচাপ ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নীরব হয়ে যায়। এভাবেই কেটে যায় কিছুক্ষণ। তানিশা খেয়াল করে ইদ্রিস তাকে খুব কাছে নিতে চাইছে। পিঠে গভীরভাবে স্পর্শ করে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। কেন জানে না স্পর্শগুলো ভীষণ রকম বিরক্তি লাগছে তানিশার কাছে। এই মুহূর্তে এমন কিছুর ইচ্ছে নেই তার। তাই নিজেকে ওর থেকে সরিয়ে নিয়ে বলে, প্লিজ ইদ্রিস আমার মন মানসিকতা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে এসবের মুডে নেই আমি। কথাটা বলেই অন্যদিকে ঘুরে দাঁড়ায় সে। ইদ্রিস রাগে দুই হাতের মুঠো শক্ত করে ফেলে। দাঁত কিরমির করে রাগী গলায় বলে, সমস্যা কি তোমার? আমি কাছে আসতে গেলে যত বাধা তাই না? তোমার ওপর আমার পুরো অধিকার আছে। চাইলে আমি জোর করে নিজের অধিকার ফলাতে পারি। তুমি কি চাও আমি তোমার সাথে জোর করি? তানিশা ওর কথার কোনো উত্তর দেয় না। রাগে গজগজ করতে করতে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ে। ইদ্রিস সেখানেই দাঁড়িয়ে দাঁত কিরমির করতে থাকে। তারপর কিছু একটা ভেবে নিজেকে শান্ত করে রহস্যময়ী হাসি দেয়। চুপচাপ গিয়ে তানিশার পাশে শুয়ে পড়ে। পরদিন সকালের নাস্তা শেষ করে তালহা শেখকে উদ্দেশ্য করে তানিশা বলে, বাবা আমরা একটু পর ও বাসায় ফিরে যাব। তোমার জন্যে বেশি করে রান্না করে রেখেছি। তুমি শুধু গরম করে খেয়ে নিও। ওর কথায় তালহা শেখ ও ইদ্রিস দুজনেই অবাক হয়ে ওর দিকে তাকায়। তারপর অবাক হয়ে বলে ওঠেন, কিন্তু ইদ্রিস তো বলছিল তোমরা এখানে 3 দিন থাকবে।
তাহলে এখনই যাওয়ার কথা বলছো কেন মা? আসলে বাবা, ওই বাসায় আমার একটা কাজ আছে। আমরা না হয় দুদিন পর আবার আসব। তখন কয়েকদিন থেকে যাব। ওর কথা শুনে ইদ্রিস কিছু বলবে তার আগেই ইদ্রিসের হাত ধরে ওকে থামিয়ে দেয় তানিশা। বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে ইদ্রিস। একটু আমার সাথে আসুন। বাবা তুমি বসো, আমরা আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইদ্রিসকে নিয়ে রুমে চলে যায় তানিশা। তারপর সে কিছু জিজ্ঞেস করার আগেই বলে ওঠে, দেখুন ইদ্রিস, আমি জানি মনের অজান্তে আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, যেটা মোটেও উচিত হচ্ছে না আমার। আসলে এ বাসায় থাকলে আমি নিজেকে আপনার জন্য প্রস্তুত করতে পারছি না। তাই আমি চাইছি আজকেই আমরা ও বাসায় ফিরে যাব। আর আজকেই আমাদের বাসর রাত হবে। প্লিজ আপনি অমত করবেন না। ওর কথা শুনে খুশিতে গদগদ হয়ে রাজি হয়ে যায় ইদ্রিস। প্রায় 1 ঘন্টা পর সকাল 10:30টার দিকে তালহা শেখের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা। বাসায় পৌঁছে বোরখা খুলতেই ইদ্রিস এগিয়ে যায় তানিশার দিকে। তানিশা তাকে বাধা দিয়ে বলে, কি হচ্ছে কি ইদ্রিস, এইমাত্রই তো বাসায় ফিরলাম, এখনই এত উত্তেজিত হলে চলে? একটু ধৈর্য ধরুন না। আর দেখুন, ভুল করে আমি ফোনটা বাবার বাসায় ফেলে এসেছি। ব্যাগে তোলার কথা একটুও মনে নাই। প্লিজ আমায় ফোনটা এনে দিন। বাবার বাসায় যেয়ে আসতে তো মাত্র 1 ঘন্টা সময় লাগে। প্লিজ এনে দিন। ওর কথার উত্তরে ভীষণ রকম বিরক্ত বোধ করে ইদ্রিস, কিন্তু তবুও কিছু বলে না। মুখটাকে গম্ভীর করে দ্রুত বেরিয়ে যায় তালহা শেখের বাসার উদ্দেশ্যে। ইদ্রিস বেরিয়ে যেতেই তানিশা আর দেরি না করে দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর এক প্রকার দৌড়ে চলে যায় ওপরতলার পশ্চিম সাইডের সেই রুমের কাছে। যেভাবেই হোক আজকে ওই রুমে ঢুকতেই হবে। তার মন কেন যেন ওই রুমের দিকে ভীষণ আকর্ষিত হচ্ছে। স্বপ্নে সে যাই দেখুক না কেন, আপাতত সে সব কথা চিন্তা না করে রুমের তালা ভাঙার জন্য প্রস্তুতি নেয় সে। আশেপাশে অনেক খুঁজেও তালা ভাঙার উপযুক্ত কিছু খুঁজে পায় না। তখনই তার চোখ যায় দরজার নিচ দিয়ে বের হয়ে থাকা সেই লোহাটার দিকে, যেটা সে স্বপ্নে দেখেছিল। এইবার কিছুটা ভয় কাজ করে তানিশার মনে। সে মনে মনে ভাবে, স্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো? সে কোনো ভুল করছে না তো ইদ্রিসের বারণ উপেক্ষা করে? তবুও ভাবনাটাকে দূরে সরিয়ে রেখে হাতে তুলে নেয় রডটা। বিসমিল্লাহ বলে তালার উপরে একটা বাড়ি দিতেই 3 টুকরো হয়ে নিচে পড়ে যায় তালা। তখনই আরেক দফা ভয়ে সে বাসা বাঁধে তানিশার মনে। কারণ স্বপ্নের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে ঘটনাগুলো। তাহলে কি ভেতরের ঘটনাগুলোও মিলে যাবে? ভয়ে হাত পা কাঁপতে শুরু করে তার। তবুও সে পিছু হাঁটে না। বিসমিল্লাহ বলে দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে। রুমটা ঘুটঘুটে অন্ধকার। কোনো কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলায় রুমের মধ্যে এমন অন্ধকার দেখে ভয় শিউরে ওঠে তানিশা। মনে মনে ভাবে এখান থেকে বেরিয়ে চলে যাবে। আর ভেতরে থাকবে না যদি সত্যিই খারাপ কিছু হয়। কথাটা ভেবেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায় তানিশা। তখনই তার কানে ভেসে আসে, দিনের বেলায় রুমের মধ্যে এমন অন্ধকার দেখে ভয় শিউরে ওঠে তানিশা। মনে মনে ভাবে এখান থেকে বেরিয়ে চলে যাবে। আর ভেতরে থাকবে না সে। যদি সত্যিই খারাপ কিছু হয়। কথাটা ভেবেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায়। তখনই তার কানে ভেসে আসে পিছন থেকে গোঙানির শব্দ। শব্দটা কানে আসতেই আরেক দফা ভয় শিউরে ওঠে তানিশা। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত দরজার বাইরে চলে আসে। ভয় যেন তার বুকের মাঝে থাকা হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যেন এখনই হার্ট অ্যাটাক করে ফেলবে সে। সে বুঝতে পারে তার স্বপ্ন হয়তো সত্যি হতে যাচ্ছিল। একটুর জন্য হয়তো বেঁচে ফিরেছে সে। কিন্তু মুহূর্তেই তার একটা জিনিস ভেবে খটকা লাগে।
সত্যি যদি ওই রুমের মাঝে ওই খারাপ জিনটা থেকে থাকে তাহলে ওর ওপর এতক্ষণ আক্রমণ করে দেওয়ার কথা। কারণ সে ইচ্ছাকৃতভাবে তার কাছে গিয়েছিল। তাহলে জিন সেটা কেন করল না? ব্যাপারটা ভাবতেই কৌতূহল তৈরি হয় তার মনে। সে আবারও দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে মনে সাহস জুগিয়ে রুমের লাইটের সুইচ খুঁজতে থাকে আর কাপা গলায় বলতে থাকে, কে আছে এখানে? ওর কথা শুনে হঠাৎ রুমটা স্তব্ধ হয়ে যায়। তানিশা সেখানেই থমকে দাঁড়ায়। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্ধকার ছাড়া কিছু নেই। ভয় শুকনো ঢোক গেলে সে। তখনই আবারও সেই গোঙানির শব্দ আরও জোরে জোরে হতে থাকে। এবার মনে হচ্ছে কেউ কিছু থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারছে না সে। তানিশা আর দেরি না করে দ্রুত সুইচ খুঁজতে খুঁজতে পেয়ে যায়। লাইটের সুইচ অন করতেই চারিপাশটা আলোকিত হয়ে যায়। তানিশা পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখে ইদ্রিস বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তার সারা শরীর ও মুখে কালো কালো দাগ হয়ে আছে, যেন কেউ তাকে প্রচুর মেরেছে। ওর এমন অবস্থা দেখে তানিশা দ্রুত ওর কাছে ছুটে আসে। ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে মুখের বাঁধনটা খুলে দেয়। সাথে সাথে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইদ্রিস। তানিশা আর দেরি না করে ওর হাত পায়ের সব জায়গার বাঁধন খুলে দিতে থাকে। সবকিছু খোলা হয়ে গেলে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে আপনার ইদ্রিস? আপনি এখানে কিভাবে এলেন? আপনি তো একটু আগে বাবার বাসায় গেলেন। তাহলে আপনার এই অবস্থা হলো কিভাবে? ইদ্রিস ওর কথার কোনো উত্তর দিতে পারে না, শুধু জোরে জোরে হাঁপাতে থাকে। ভীষণ রকম ক্লান্ত লাগছে তাকে। তার শরীর এতটাই খারাপ যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। তানিশা কি করবে ভেবে পায় না। এদিকে ফোনটাও নেই যে কাউকে ফোন করে ডাকবে। শেষে কোনো উপায়ন্তর না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ইদ্রিসকে এক প্রকার টেনে দাঁড় করায় তানিশা। তারপর ওর দুহাত নিজের কাঁধের ওপরে নিয়ে অনেক কষ্টে রুম থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসে। ধীরে ধীরে একটি ভালো রুমের বিছানার উপর নিয়ে শুয়ে দেয়। ততক্ষণে ইদ্রিস জ্ঞান হারায়। তার সারা শরীরের অবস্থা দেখে যেন ভীষণ রকম ঘাবড়ে যায় তানিশা। কারণ ইদ্রিসের পুরো শরীরটা একদম কালশিটে হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কয়দিন হলো না খেয়ে আছে সে। তানিশা আর দেরি না করে দ্রুত ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে এক বালতি পানি এবং একটি ভালো ন্যাকড়া নিয়ে ফিরে আসে। তারপর ইদ্রিসের জামা কাপড় খুলে পুরো শরীর ভালো করে মুছিয়ে দেয়। চোখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফেরাতে পারে না। সে বুঝতে পারে ওর অবস্থা বেশি ভালো নয়, এখনই হসপিটালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সে একা কিভাবে ওকে হসপিটালে নিয়ে যাবে তা ভেবে পায় না। গেটের দারোয়ানের কথা মনে পড়তেই বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু তখন তার মনে হয় ইদ্রিসকে এভাবে একা রেখে যাওয়া উচিত নয়। কারণ সে যতটুকু বুঝতে পেরেছে তার সাথে এতদিন যে ইদ্রিস ছিল সেটা আসলে ওই খারাপ জিন, যে কি না তানিশার সাথে খারাপ কিছু করতে চাইছিল ইদ্রিসের রূপ নিয়ে। সে মনে মনে কিছু একটা ভেবে দ্রুত ওয়াশরুমে গিয়ে ওযু করে ফিরে আসে। তারপর তিনকুল সূরা পড়ে ওর পুরো শরীরে ফুঁক দেয়। সাথে আয়াতুল কুরসি পড়েও ফুঁক দিয়ে ওর শরীর বন্ধ করে রেখে বিসমিল্লাহ বলে নিজের রুমে ফিরে আসে। সেখান থেকে ইদ্রিসের এক সেট জামা কাপড় নিয়ে আর দারোয়ানকে ডেকে নিয়ে আবারও ফিরে যায় সেই রুমে। গিয়ে দেখে ইদ্রিস এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ও দেরি না করে দ্রুত জামা কাপড় পরিয়ে দেয়। তারপর দারোয়ানের সাহায্যে তাকে নিয়ে গাড়িতে ওঠে। এর মাঝে দারোয়ান অনেকবার জিজ্ঞেস করে যে কি হয়েছে ইদ্রিসের।
সে তো একটু আগে বাইরে গেল, তাহলে রুমে এরকম অসুস্থ হলো কিভাবে? তানিশা তার কথার কোনো উত্তর দেয় না। সোজা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দারোয়ানের ফোন নিয়ে ওর বাবার কাছে ফোন করে দ্রুত হসপিটালে আসতে বলে, কিন্তু কারণটা জানায় না। সাথে এটাও জিজ্ঞেস করে ইদ্রিস তার ওখানে গিয়েছিল কিনা ফোন আনতে, কিন্তু তালহা শেখ জানান ইদ্রিস আসেনি। ইদ্রিসকে দেখে হাসপাতালের ডাক্তার জানায় কয়েকদিন হলো এক ফোঁটা পানিও খায়নি সে, আর তার ওপর শারীরিকভাবে ভীষণ অত্যাচার হয়েছে, যে কারণে তার সারা শরীরের এই অবস্থা। মানসিকভাবেও ভীষণ ভেঙে পড়েছে সে। ডাক্তারের কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে যায় তানিশা। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে তার সাথে। এতদিন তার সাথে ইদ্রিস রূপে যে ছিল সে কি তবে ইদ্রিস নয়? তবে কি সে ওই শয়তান জিন? তার বিয়েও কি তবে সেই শয়তান জিনের সাথে হয়েছে? এসব কথা ভাবতে ভাবতে মাথা ঘুরতে শুরু করে তার। ডাক্তার কথাগুলো বলে চলে যান। তানিশা গিয়ে পাশের এক ব্রেঞ্চের ওপর বসে পড়ে ভাবতে থাকে সব ঘটনাগুলো নিয়ে। কিছুক্ষণের মধ্যে তালহা শেখ সেখানে এসে পৌঁছায়। মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে দ্রুত সেখানে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে তানিশা? তুমি হসপিটালে কেন ডাকলে আমায়? আর এখানে এভাবে বসে আছো কেন? কার কি হয়েছে? বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাবার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না শুরু করে তানিশা। হঠাৎ তার এমন কান্না করা দেখে ভীষণ ঘাবড়ে যায় তালহা শেখ। তিনি উত্তেজিত হয়ে বলতে থাকেন, কি হয়েছে তানিশা, বলছো না কেন কি হয়েছে? তুমি হাসপাতালে কি করছো আর এত জরুরি ফোন করেই বা কেন এখানে ডাকলে আমায়? কার কি হয়েছে? উনার কথার উত্তরে তানিশা কিছু বলার আগেই দারোয়ান এগিয়ে এসে বলে ওঠে, আমাদের ছোট সাহেবের কি যেন হয়েছে। উনি ভীষণ অসুস্থ, সারা শরীর একদম কালশিটে হয়ে গেছে। দেখলে মনে হয় তার ওপর অনেক অত্যাচার হয়েছে। উনাকেই হসপিটালে নিয়ে এসেছেন ম্যাডাম। দারোয়ানের কথা শুনে তালহা শেখ হতভম্ব হয়ে যান। তানিশাকে নিজের থেকে সরিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে তানিশা? আমার কাছে সবকিছু খুলে বল। অনেক কিছু লুকিয়েছ তুমি আমার থেকে। দয়া করে আর কিছু লুকিয়েও না। তুমি জানো না তোমার এই লুকিয়ে রাখার কারণে আজ তোমাকে এত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। প্লিজ আমাকে সবকিছু খুলে বল মা, এভাবে আর বিপদ বাড়িও না। তানিশা এবার চোখের পানি মুছে নেয়। তালহা শেখের দিকে তাকিয়ে ওনার হাত ধরে নিয়ে কেবিনের ভেতর ঢুকে পড়ে। কেবিন ভেতর থেকে লাগিয়ে দিয়ে ইদ্রিসের কাছে এগিয়ে যায়। সে এখন ঘুমন্ত অবস্থায় পড়ে আছে বেডে। তানিশা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি জানি না ঘটনাগুলো তোমাকে বলা আদৌ ঠিক হবে কি হবে না, তবে আমি আর নিজের মাঝে চেপে রাখতে পারছি না। ক্লান্ত হয়ে গিয়েছি আমি। তোমাকে যে সবকিছু বলবো এতটুকু সাহস ছিল না, কারণ বলার পর যদি তোমার কিছু হয়ে যায়, তবে আজ আর কোনো ভয় নয়। আমি তোমাকে সবকিছু বলতে চাই বাবা, এতে যা হয় হবে। ওর কথার উত্তরে তালহা শেখ কিছু বললেন না। ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। মাথা নেড়ে সায় দিলেন সবকিছু বলার জন্য। তানিশা আর দেরি না করে কান্না করতে করতে সবকিছু খুলে বলল। 2 বছর আগে থেকে ঘটে যাওয়া এখন পর্যন্ত সবগুলো ঘটনা। সে এখন বুঝতে পারছে না বিয়েটা তার কার সাথে হয়েছে। আদৌ ইদ্রিসের সাথে বিয়ে হয়েছে, নাকি ইদ্রিস রূপী জিনের সাথে। সবকিছু বলে কান্নায় ভেঙে পড়ল তানিশা। সব কথা শুনে এখনো তালহা শেখ আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছেন। তানিশা এবার চোখের পানি মুছে বাবার হাত ধরে বলে উঠল, জানো বাবা এতদিন কেন আমি তোমার কাছে এসব কথা বলিনি? কারণ ওই জিনটা আমায় ভয় দেখিয়েছিল।
আমি যদি এসব কথা তোমাকে বা অন্য কাউকে বলি তাহলে সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। আমি কি করে চাইব বলো তোমাকে এভাবে মরতে দেখতে? তাই এতদিন শত কষ্টেও চুপ করেছিলাম, কিছুই বলিনি। কিন্তু আর আমার সহ্য হচ্ছে না, তাই তোমাকে বলতে বাধ্য হলাম। প্লিজ বাবা, ওই শয়তান জিনের হাত থেকে আমাকে আর ইদ্রিসকে বাঁচাও। আমি একটু স্বাভাবিক জীবন চাই, বাঁচতে চাই নিজের মতো করে। এভাবে আর সহ্য হচ্ছে না আমার। কথাগুলো একনাগাড়ে বলে চোখের জলে বুক ভাসায় তানিশা। তার কথা শুনে এখনো আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইলেন তালহা শেখ। তার মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তানিশা বেশ অবাক হল, চোখের জল মুছে বাবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। সাথে সাথে তানিশার চোখের সামনে ওর বাবার নাক মুখ দিয়ে গলগল করে রক্ত উঠতে শুরু করল। সে ফ্লোরে পড়ে গিয়ে গড়াগড়ি খেতে লাগল। তার নাক মুখ দিয়ে বের হওয়া রক্তে ফ্লোর ভেসে যেতে লাগল। চোখের সামনে বাবার এমন অবস্থা হতে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তানিশার। পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। সে চিৎকার দিয়ে কান্না করতে লাগল। সে কল্পনাও করতে পারেনি তার বাবার এমন অবস্থা হবে। দ্রুত দরজা খুলে ডাক্তারকে ডাকার জন্য দৌড়ে বেরিয়ে গেল সে। চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাক্তারকে ডেকে নিয়ে কেবিনে ফিরে আসল। কিন্তু কেবিনে এসে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কেবিনে ঘুমন্ত ইদ্রিস ছাড়া কেউ নেই, এমনকি কোথাও এক ফোঁটা রক্তের চিহ্নটুকুও নেই। ডাক্তারকে এভাবে মিথ্যা বলে ডেকে নিয়ে আসার জন্য ভীষণ রকম বিরক্ত হলেন ডাক্তার। সে তানিশাকে কিছুটা ধমক দিয়ে সেখান থেকে নিজের কাজে ফিরে গেলেন। তানিশা কি বলবে বা কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারল না। নিজেকে এই মুহূর্তে পাগল ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না তার। সে দুই হাত দিয়ে নিজের চুলের মধ্যে খামচি দিয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। চারিপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করল এতক্ষণ যেটা হয়েছে সেটা সত্যিই নাকি মিথ্যে ছিল। তার বাবা কি আদৌ এখানে ছিল, নাকি সেটা অন্য কেউ ছিল? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে পিছন দিকে ফিরে তাকাল তানিশা। দেখল তার বাবা সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, তার কোনো কিছু হয়নি। তালহা শেখ নিচু হয়ে মেয়ের দুবাহু ধরে দাঁড় করাল। ঘুমন্ত ইদ্রিসের দিকে তাকিয়ে তানিশাকে বলল, কি হয়েছে তানিশা? ইদ্রিসকে হসপিটালে নিয়ে এসেছ কেন? ওর শরীরের এই অবস্থা কি করে হল? তানিশা তার বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল। ভ্রু কুঁচকে পা থেকে মাথা পর্যন্ত বাবার দিকে দেখতে লাগল। সে এই মুহূর্তে বুঝতে পারছে না এটা তার সত্যিকারের বাবা নাকি অন্য কেউ। কেন জানে না, তার আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। নিজেকে পাগল পাগল লাগছে তার। মেয়ের এমন আচরণে তালহা শেখ বিরক্ত হলেন। আবারও তানিশার কাছে এগিয়ে এসে কঠোর গলায় বললেন, কি হলো তানিশা, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে ইদ্রিসের? ওর এই অবস্থা কিভাবে হলো? উনার প্রশ্নের উত্তরে তানিশা কিছু বলল না। কিছুক্ষণ নীরব চোখে তালহা শেখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করে ঢলে পড়ে গেল নিচে। সাথে সাথে তালহা শেখ ওকে ধরে ফেললেন। চিৎকার করে ডাক্তারকে ডাকতে শুরু করলেন তিনি। জ্ঞান ফিরে আসতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল তানিশা। ঢুলু ঢুলু চোখে তাকিয়ে দেখল ওর বাবা এবং ইদ্রিস দাঁড়িয়ে আছে পাশে। দুজনকেই বেশ সুস্থ-সবল লাগছে। ইদ্রিস কিছুটা দুর্বল হলেও এখন পুরোপুরি সুস্থ লাগছে। তানিশাকে চোখ মেলে তাকাতে দেখে দুজনের মুখে হাসি ফুটে উঠল। তালহা শেখ এগিয়ে এসে তানিশার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন আছো তানিশা? তার কথার কোনো উত্তর দিল না তানিশা। শুধু ড্যাবড্যাব করে একবার বাবার দিকে একবার ইদ্রিসের দিকে তাকিয়ে রইল। এভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়।
ওকে এভাবে চুপচাপ থাকতে দেখে হতাশ হলেন তালহা শেখ। তিনি দ্রুত ডাক্তারকে ডাকতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ইদ্রিস তানিশার পাশে এসে বসল। মাথায় হাত বুলিয়ে ওর ডান হাতটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দাও তানিশা। আমি তোমার কথা বিশ্বাস করিনি। তোমার সব কথা হ্যালুসিনেশন ভেবে উড়িয়ে দিয়েছি। আমাকে মাপ করে দাও। আজ আমার ভুলের কারণেই তোমার এবং আমার এই অবস্থা। আর কোনো ভুল করব না। এখন থেকে আমি তোমার পাশে আছি। ওই খারাপ জিনটাকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় তোমার পাশে থেকে করব। প্লিজ তানিশা, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমাকে এই অবস্থায় দেখতে আমার আর ভালো লাগছে না। গত দুদিন হলো তুমি অজ্ঞান অবস্থায় বেডে পড়ে আছো। আমার এসব সহ্য হচ্ছে না তানিশা। কথাগুলো বলার সময় গলা ধরে আসছিল ইদ্রিসের। চোখে পানি টলমল করছিল। তানিশার এবার হুঁশ ফিরে এল। ধীরে ধীরে তার সব কথা মনে পড়ে গেল। সাথে সাথে ভয় শিউরে উঠল সে। কোনোমতে উঠে বসার চেষ্টা করল, কিন্তু তার শরীর প্রচণ্ড দুর্বল। ইদ্রিস তাকে ধরে বসিয়ে দিল। তানিশা উঠে বসে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি সত্যিই ইদ্রিস তো? নাকি প্রতিবারের মতো এবারও কোনো ধোঁকা আপনি? না তানিশা, আমি কোনো ধোঁকা নই। দেখো, আমি তোমার স্বামী ইদ্রিস, যার সাথে তোমার বিয়ে হয়েছে, যাকে তুমি বাসর রাতে সবকিছু বলেছিলে। কিন্তু আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। উল্টো তোমার উপর রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। তানিশা দীর্ঘশ্বাস ছাড়ে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে। তারপর আবারও ইদ্রিসের দিকে ফিরে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, বাসর রাতে যদি আমার কথা বিশ্বাস না করে থাকেন, তাহলে আজকে কেন বিশ্বাস করছেন? বিয়ের পরদিন সকালবেলা আমি যখন তোমার কাছে আসতে চেয়েছিলাম, তখন তুমি আমার থেকে পালিয়ে ড্রয়িং রুমে চলে আসো। মনে আছে তোমার? সেই মুহূর্তে আমি রুমেই বসে ভাবছিলাম তুমি কেন আমার সাথে এভাবে লুকোচুরি খেলছ, কেন বারবার পালিয়ে যাচ্ছ, আর জিনের কথা বানিয়ে বানিয়ে কেন বলছ। তাই তোমাকে প্রশ্ন করব বলে আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করি। কিন্তু সেখানে এসে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখতে পাই হুবহু আমার মতো দেখতে একটি লোক তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি তখন ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়েছিলে, যেন আমি নিজেকেই নিজের সামনে দেখতে পাচ্ছিলাম। ভীষণ রকম অবাক হয়ে যাই আমি। কয়েকবার চোখটা ডলে নেই মনের ভুল ভেবে, কিন্তু সেটা সত্যি ছিল। আমি লোকটাকে কিছু জিজ্ঞেস করব তার আগেই লোকটা চোখের পলকে একদম আমার মুখোমুখি এসে দাঁড়ায়। আমার হাতটা তার হাত দিয়ে স্পর্শ করে, সাথে সাথে আমার কি হয় জানি না, আমি চোখ বন্ধ করে ফেলি। একটু পর চোখ খুলেই নিজেকে দোতলার ওই স্টোর রুমটার কাছে আবিষ্কার করি, যে রুমটায় তুমি আমাকে বাঁধা অবস্থায় পেয়েছিলে। মুহূর্তের মধ্যে আমার দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। আমি হতভম্ব হয়ে যাই। চোখের সামনে যা কিছু ঘটছে আমার ব্রেন যেন কিছুতেই তা নিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল এসব আমার হ্যালুসিনেশন। কিন্তু না, সে সব সত্যি ছিল। লোকটাকে আবার কিছু জিজ্ঞেস করব তার আগেই সে আবার আমার হাত ধরে। মুহূর্তেই আমরা পৌঁছে যাই ছাদের উপর। ছাদে আমি অনেক ফুল গাছ লাগিয়েছিলাম তোমার জন্যে, যেগুলো স্বাভাবিক ফুল ছিল। কিন্তু ওই লোকটা আমার চোখের সামনে কিছু একটা করে, যাতে প্রত্যেকটা ফুল পরিবর্তন হয়ে আজব রকমের সব ফুল চলে আসে, যেমন ফুল কখনো কোথাও দেখিনি। আমি ভীষণ অবাক হয়ে যাই। তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, কে সে? আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে বিকট শব্দে হাসতে হাসতে ভয়ানক রূপ ধারণ করে। এতটা কুৎসিত চেহারা,
এতটা ভয়ঙ্কর রূপ আমি এর আগে কারো কখনো দেখিনি। তাকে দেখে এতটাই ভয় পেয়ে যাই যে ভয় চিৎকার করতে করতে পিছন দিকে কয়েক পা পিছিয়ে যাই। কিন্তু তখনই খেয়াল করি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করি চিৎকার করার জন্য আর সেখান থেকে নিচে চলে আসার জন্য, কিন্তু এক পাও সামনে বা পিছনে যেতে পারি না। মনে হয় আমি যেন ফ্রিজড হয়ে গেছি সেখানে। অবয়বটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর তার অগ্নিচক্ষু দিয়ে আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, কিরে, আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? তুই না জিনে বিশ্বাস করিস না, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? এতটুকু বলে আরও বিকট শব্দে হাসতে শুরু করে। তার হাসির শব্দে বারবার যেন আমার কলিজা কেঁপে উঠছিল। তবুও আমি নিজেকে সংযত করি। মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করি, কে সে? আমার প্রশ্নের উত্তরে সে হাসি থামিয়ে আবারও কর্কশ গলায় বলে ওঠে, আমি একজন জিন, খুব খারাপ একটা জিন, যে তানিশার সাথে বিয়ের কথা হওয়ায় দুজনকে মেরে ফেলেছি। জিনের এমন কথা শুনে হাত পা যেন ঠান্ডা হয়ে আসে আমার। সেই মুহূর্ত কি করা উচিত বুঝতে পারি না। তবে এতটুকু বুঝতে পারি যে তুমি যেসব কথা আমায় বলেছিলে তার কিছুই মিথ্যে ছিল না, সবকিছুই সত্য। আর তোমার বলা ওই দুইটা ছেলেকেও জিনটাই হত্যা করেছিল। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেরে ভয় যেন হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসার উপক্রম হয় আমার। ভয় এতটা খারাপ অবস্থা হয় যে বলার বাইরে। আমাকে ভয় পেতে দেখে জিনটা আবার বলতে শুরু করে, কি হলো, ভয় পাচ্ছিস কেন? নিজের মৃত্যুকে সামনে দেখে ভয় পাচ্ছিস বুঝি? ঠিকই ধরেছিস, যেখানে শুধু তানিশার সাথে বিয়ের কথা হতেই ওই দুটো ছেলেকে খুন করেছি। তাহলে তুই তো ওকে বিয়ে করে নিয়ে এসেছিস। তোকে কিভাবে বাঁচিয়ে রাখি বল? তুইও মরবি। তোর মৃত্যু ওদের চাইতেও কষ্টদায়ক হবে। এতটুকু বলে আবারও বিকট শব্দে হাসতে থাকে জিনটা। আমি আর কিছু বলতে পারি না। ভয়ে অঝোর ধারায় কান্না করতে থাকি। তারপর জিনটা আমাকে নিয়ে সোজা সেই রুমের মাঝে চলে আসে। সেখানে আমার উপর খুব নির্যাতন করে সে। হাত পা মুখ বেঁধে চাবুকের মতো কিছু দিয়ে অদৃশ্যভাবে আঘাত করতে থাকে। আঘাত সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে এক অন্ধকার গহ্বরে আবিষ্কার করি। আমি তখনও জানতাম না যে ওটা কোনো রুম ছিল। তোমার উপস্থিতি টের পাওয়ার পর বুঝেছি। একনাগাড়ে এতগুলো কথা বলে থামল ইদ্রিস। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে তানিশার দিকে তাকাল। তানিশা ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। ওর চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে ইদ্রিস বলল, কেঁদো না তানিশা, যা হওয়ার হয়ে গেছে। আর কিছু হবে না ইনশাআল্লাহ। এখন থেকে তুমি আর আমি দুজন মিলে জিনের মোকাবেলা করব। আর কোনো ক্ষতি হতে দিব না তোমার। আমি নিজের জন্য কাঁদছি না ইদ্রিস, আমি কান্না করছি আপনার আর বাবার জন্য। শুধুমাত্র আমার কারণে আপনাদের এতটা সাফার করতে হচ্ছে। জানি না এই জিনটা কেন আমার পিছনে পড়ে রয়েছে। আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে সে। মুক্তি চাই এই জিনের হাত থেকে। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে নিজেই শেষ করে দেই, তবুও যদি তার হাত থেকে রক্ষা পাই। কিন্তু এই জিনের কারণে নিজেকে শেষ করার ও কোনো উপায় থাকে না। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গিয়েছি। কথাগুলো বলেই ঠুকরে কেঁদে উঠল তানিশা। ইদ্রিস তার মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, কেঁদো না তানিশা, এবার থেকে যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। দেখা যাবে কি করা যায় ওই জিনটার। তুমি রেস্ট নাও, কোনো চিন্তা করো না। বাবা হয়তো ডাক্তার নিয়ে আসলেন বলে। এতটুকু বলে দুজনেই চুপচাপ রইল। বেশ কিছুক্ষণের মাঝেই তালহা শেখ ডাক্তারকে নিয়ে ফিরে এলেন।
ডাক্তার তানিশাকে দেখে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেন। তানিশা এখন পুরোপুরি সুস্থ, শুধু ওকে টেনশন মুক্ত রাখার জন্য বলে দিলেন। তানিশাকে নিয়ে বিকেলের দিকে বাসায় ফিরে আসলো তালহা শেখ ও ইদ্রিস। বাসায় এসেই তালহা শেখ কাকে যেন একটা ফোন করলেন। তারপর ইদ্রিসের দিকে তাকিয়ে বললেন, ইদ্রিস, তুমি তানিশার পাশ থেকে এক মুহূর্তের জন্যও কোথাও সরবে না। এমনকি ওর যদি বাথরুমে যাওয়ারও দরকার পড়ে তুমি সাথে নিয়ে যাবে। দুজন এক মুহূর্তের জন্যও আলাদা হবে না। আমি একজনকে ফোন করেছি, সে আসলে বাকিটা জানতে পারবে। আর হ্যাঁ, এখান থেকে কোথাও যাবে না, আমি একটু আসছি। কথাগুলো বলেই সেখান থেকে উঠে বাইরে চলে গেলেন তালহা শেখ। ইদ্রিস চুপচাপ তানিশার পাশে বসে রইল। কেটে গেল বেশ কিছুক্ষণ। একটু পর তালহা শেখ ফিরে এসে ওদের পাশে দাঁড়াল। তারপর গম্ভীর গলায় বলল, তাড়াতাড়ি চলো আমার সাথে, এখনই এক জায়গায় যেতে হবে। এখানে আর বসে থাকা যাবে না। ওনার এমন কথা শুনে দুজনেই ভ্রু কুঁচকাল। ইদ্রিস চাপা স্বরে বলল, আপনি তো একটু আগেই বলে গেলেন এখান থেকে কোথাও না যেতে। তাহলে এখন কোথায় যেতে বলছেন বাবা? যেটা বলছি সেটা করো, এত প্রশ্ন ভালো লাগে না। এসো আমার সাথে। কথাটা বলেই বাইরের দিকে রওনা দিল তালহা শেখ। ওনার কথা মতো ইদ্রিসও উঠে দাঁড়িয়ে তার পিছু পিছু যাওয়ার জন্যে পা বাড়াল। তখনই তার হাত চেপে ধরে দাঁড় করিয়ে দিয়ে তানিশা বলল, যাবেন না ইদ্রিস, এখানেই বসে থাকুন। তানিশার কথায় ইদ্রিস ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। গম্ভীর গলায় বলে, কেন তানিশা, বাবা ডাকছে শুনতে পাচ্ছ না? বাবার সাথে তো যেতে হবে। না ইদ্রিস, ওটা আমার বাবা নাও হতে পারেন। আমার কেন যেন মনে হচ্ছে ওটা সেই জিন যে আমাদের ক্ষতি করার জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছে। একটু অপেক্ষা করুন, তারপর দেখা যাবে। ওর কথার উত্তরে ইদ্রিস আর কিছু বলে না, তবে সামনেও আর এগিয়ে যায় না। সেখানে চুপচাপ বসে থাকে। একটু পর তালহা শেখ আবারও ফিরে আসেন। এবার বেশ বিরক্তির স্বরে বলেন, কি হলো তোমাদের? বললাম না আমার সাথে আসতে, তাহলে এখনো এভাবে বসে আছো কেন? চলো আমার সাথে। উনার কথার উত্তরে তানিশা উঠে দাঁড়ায়। উনার পাশে এগিয়ে গিয়ে বলে, বাবা তুমি আমাদের কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাব সেটা গেলেই বুঝতে পারবে তানিশা। এখন বেশি কথা না বাড়িয়ে চলো আমার সাথে। তানিশা মনে মনে কিছু একটা ভাবে। তারপর আয়াতুল কুরসি পড়তে পড়তে তার বাবার হাতটা চেপে ধরে। কিন্তু উনার কিছুই হয় না, বরং তানিশার এমন কাণ্ডে বিরক্তির স্বরে ওর দিকে তাকিয়ে বলে ওঠেন, কি হচ্ছে কি তানিশা? আমি তোমাকে কিছু বলছি। দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হওয়ার আগে আমাদের এক জায়গায় যেতে হবে। তানিশা বুঝতে পারে এটা সত্যিই তার বাবা, কোনো জিন নয়। এবার বেশ লজ্জা বোধ করে সে। ইদ্রিস ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হাসে। তারপর তানিশার হাত ধরে নিয়ে তালহা শেখের পিছু পিছু যাওয়া শুরু করে। তারা গাড়ি করে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাড়িটার চারিদিকে টিন দিয়ে বেড়া দেওয়া। সামনে একটি টিনের গেট। গেটে কিছুক্ষণ শব্দ করতেই ভেতর থেকে একটি পুরুষালী কণ্ঠে বলে ওঠে, কে? তালহা শেখ সময় বিলম্ব না করে বলে ওঠেন, আমি আবু তালহা শেখ। হুজুরকে ফোন করেছিলাম, ওনার সাথে দেখা করতে চাই। উনি কি বাসায় আছেন? লোকটি দরজা খুলে দেয়, তারপর ওনাকে সালাম দিয়ে বলেন, জি হুজুর বাসাতেই আছেন, আপনারা বারান্দায় চেয়ারে গিয়ে বসুন, আমি হুজুকে বলে দিচ্ছি। তালহা শেখ সালামের উত্তর নিয়ে ইদ্রিস এবং তানিশাকে নিয়ে বারান্দায় চেয়ারের উপর গিয়ে বসে। দেখে বোঝা যাচ্ছে তিনি ভীষণ উত্তেজিত হয়ে আছেন।
কোনো একটা বিষয় নিয়ে যেন ভাবনার জগতে ডুবে আছেন তিনি। তানিশা বা ইদ্রিস কিছু বলছে না, শুধু চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বাড়িটা বেশ বড়, চারদিকে টিন দিয়ে ঘেরা এবং টিনের তৈরি বাড়ি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির মধ্যে অনেক রকমের ফুল এবং ফল গাছ লাগানো। কিছু কিছু গাছ দেখে তানিশা ঠিক চিনতে পারল না, তবে যতটা সম্ভব এগুলো কোনো ঔষধি গাছ হবে। সে এক নজরে চারিপাশে দেখতে থাকল। তখনই ওই লোকটি এসে বলল, আপনাদের হুজুর ডাকছেন, আসুন আমার সাথে। তালহা শেখ আর দেরি না করে তানিশার হাত ধরে নিয়ে লোকটির পিছু পিছু একটি রুমের দিকে হাঁটা দিলেন। রুমের সামনে পৌঁছেই হুজুরকে সালাম দিলেন তিনি। তানিশা এবং ইদ্রিস দুজনেই তাকালো হুজুরের দিকে। বেশ লম্বা ও বৃদ্ধ একজন লোককে দেখল তারা। লোকটির পরনে সাদা জুব্বা, মাথায় পাঁচকল্লি টুপি, মুখ ভর্তি পাকা চাপদারি। তিনি বসে আছে জায়নামাজের উপর। তার চেহারা থেকে যেন উজ্জ্বলতা ঠিকরে বেরোচ্ছে। কোনো বৃদ্ধ মানুষকে এতটা সুন্দর দেখা যেতে পারে সেটা যেন ভাবনায় ছিল না ওদের। তানিশা আর ইদ্রিস বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। ওদের তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন হুজুর। তারপর হাত দিয়ে ইশারা করে সবাইকে কাছে ডাকলেন। ওরা সবাই পাশে গিয়ে বসতেই হুজুর বলে উঠলেন, আবু তালহা, এখন তোমার মেয়ের অবস্থাও তোমার স্ত্রীর অবস্থার মতো হচ্ছে। তাই তোমরা এখানে এসেছ, তাই না? উনার কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেল তানিশা ও ইদ্রিস। কেউ কিছু বলার আগেই তানিশা বলে উঠল, আমার মায়ের অবস্থা মানে? কি হয়েছিল আমার মায়ের? ওর কথার উত্তরে মৃদু হাসলেন হুজুর। তারপর বললেন, এত কৌতূহল ভালো নয় মা। নিজের কৌতূহলটাকে একটু দমিয়ে রাখো। মনে রাখবে, মানুষের কৌতূহলই মানুষের ধ্বংসের কারণ হয়। তাই বেশি কৌতূহল থাকা একদমই ভালো না। উনার কথার উত্তরে চুপ করে গেল তানিশা। আর কিছু বলল না। তালহা শেখ হুজুরের একদম কাছে গিয়ে বসলেন। করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, হুজুর, আপনি তো আমার স্ত্রীর ব্যাপারে সবই জানেন। তাকে আমি শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি। তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। যেটা আমার মেয়ের ক্ষেত্রে হোক আমি কিছুতেই চাই না। দয়া করে আপনি আমার মেয়েকে বাঁচান ওই খারাপ জিনের হাত থেকে। চিন্তা করো না আবু তালহা, জিন তোমার মেয়েকে খুন করবে না, ওর কোনো ক্ষতিও করবে না। উনার কথার উত্তরে মুখে হাসি ফুটে ওঠে তালহা শেখের। তিনি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। পরক্ষণেই মুখ গোমরা করে বলেন, তাহলে ওই জিনটা কেন তানিশার পিছে পড়ে আছে? হুজুর কিছুক্ষণ চুপ থাকেন, কোনো কথা বলেন না। তারপর তানিশার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, তানিশা মা, তুমি একটু পাশের রুমে গিয়ে বসো। ভয় পেও না, এখানে ওই জিনের আসার ক্ষমতা নেই। তুমি পাশের রুমে গিয়ে বসো, আমি একটু তোমার স্বামী এবং বাবার সাথে কথা বলে তোমাকে আবার ডেকে নেব। তানিশা আর কথা বাড়ায় না। সেই ওখান থেকে উঠে পাশের রুমে গিয়ে চুপচাপ বসে থাকে। ও চলে যেতেই হুজুর বলতে শুরু করেন, তানিশার সাথে যে জিনটা আছে সেটা একজন আশেক জিন। সে যেমন ওকে হত্যা করবে না বা ওর কোনো ক্ষতি করবে না, তেমনি কখনো ওর পিছুও ছাড়বে না। জিন তানিশার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। সে মনে করে ওর শরীরের ওপর শুধু তার অধিকার আছে, অন্য কারো নয়। আর সে কারণেই ওর আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না। কারো সাথে বিয়ে ঠিক হওয়ার কথা হলেই তাকে মেরে ফেলে। এতটুকু বলতেই হুজুরকে থামিয়ে প্রশ্ন করে উঠল ইদ্রিস, হুজুর, যদি এমনটাই হবে তাহলে আমি তানিশাকে বিয়ে করার পরেও আমার কেন কোনো ক্ষতি করল না জিন? কেনই বা আমি এখনো বেঁচে আছি আর তানিশাকে বিয়েও করতে পেরেছি?
কারণ জিনটা চেয়েছিল তোমার সাথে ওর বিয়ে হোক। কারণ সে আগে থেকেই জানত তানিশা তোমায় পছন্দ করে। তাই সে পরিকল্পনা করেছিল তোমার সাথে ওর বিয়ে হলে তোমার রূপ ধারণ করে ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। আর যখনই সে এই কাজে সম্পন্ন হতে পারবে তখনই তানিশাকে চিরদিনের জন্যে নিয়ে চলে যেতে পারবে। কারণ তানিশার ব্রেইন ও শরীর তখন ওই জিনটার বশে চলে যাবে। নিজের বলে কোনো বুদ্ধি থাকবে না তানিশার। এতটুকু বলে থামলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করলেন। জিনটা নিজের কাজে অনেকটা এগিয়ে গিয়েছিল। তোমাকে বন্দি করার পর তোমার রূপ ধারণ করে তানিশার অনেক কাছে চলে গিয়েছিল সে। তারা এতদিন মিলিত ও হয়ে যেত। কিন্তু কোনো একটা বাধার কারণে জিন তানিশাকে সেভাবে স্পর্শ করতে পারেনি। শত চেষ্টা করেও ওর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। আর তাই তানিশাকে এখনও তোমরা চোখের সামনে দেখতে পারছ। তবে জিন অনেকটাই বশ করে নিয়েছে তানিশার উপর। অলরেডি ওর বিবেক বুদ্ধির ওপর কন্ট্রোল করতে শুরু করেছে জিন, যার নমুনা তোমরা হয়তো টের পেয়েছ। ওকে ভীষণ সাবধানে রাখতে হবে। জিনের কবল থেকে বাঁচাতে হলে প্রতিটা পা অনেক সাবধানের সাথে ফেলতে হবে তোমাদের। এক নাগারে এতটুকু বলে থামলেন হুজুর। ওনাকে থামতে দেখে ইদ্রিস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমার একটি প্রশ্ন আছে হুজুর। জানি না এই প্রশ্নটা আপনাকে করা আদৌ ঠিক হবে কিনা, তবুও মনের মাঝে ভীষণ কৌতূহল হচ্ছে। আমি এই কৌতূহলটাকে দমিয়ে রাখতে পারছি না। সমস্যা নেই, বলো কি জানতে চাও? হুজুর, আমি যতটুকু জানি মানুষকে আল্লাহ পাক মাটি দ্বারা তৈরি করেছেন, আর জিন জাতিকে তৈরি করেছেন আগুন দিয়ে। তাহলে মানুষ এবং জিনের মিলন হলে তো মানুষের বাঁচার কথা নয়। যেহেতু জিনেরা আগুনের তৈরি, তাহলে তো মানুষের মরে যাওয়ার কথা, তাই নয় কি? ওর কথার উত্তরে মুচকি হাসলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলে উঠলেন, তুমি ঠিক বলেছ, মানুষ মাটি দ্বারা সৃষ্টি, আর জিন জাতি সৃষ্টি হয়েছে আগুন দ্বারা। তবে মানুষ যে শুধু মাটি দ্বারা সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। মানুষকে সৃষ্টি করতে আল্লাহ পাক চারটা জিনিসের ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে মাটি, দ্বিতীয় আগুন, তৃতীয় পানি এবং চতুর্থ হচ্ছে হাওয়া। কিন্তু মানুষের ভেতর মাটির অংশ বেশি থাকার কারণে মানুষকে মাটির তৈরি বলা হয়। একইভাবে জিন জাতিকে সৃষ্টি করতেও মাটি, আগুন, পানি ও হাওয়া দ্বারা তৈরি করেছেন আল্লাহ। কিন্তু জিনের মাঝে বাকি সবকিছুর তুলনায় আগুনের অংশ বেশি। তাই জিনকে আগুনের তৈরি বলা হয়। এই কারণের জিন ও মানুষের মিলনে মানুষ মারা যায় না, তবে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। হুজুরের কথা শুনে আর কিছু বলল না ইদ্রিস। চুপচাপ শুধু কথাগুলো শুনে মাথা নিচু করে রইল। এবার তালহা শেখ হুজুরের দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, হুজুর, আপনি বলে দিন আমরা কিভাবে তানিশাকে ওই জিনের কবল থেকে বাঁচিয়ে রাখব? কিভাবে ওকে সুরক্ষিত রাখব? আপনি আমাদের রাস্তা দেখান হুজুর। যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচান জিনের কবল থেকে। চিন্তা করো না আবু তালহা, আমি তোমাকে যে কথাগুলো বলে দিব, তুমি যদি সেই নিয়মে তানিশাকে চলাতে পারো, তাহলে তানিশার কিছুই হবে না ইনশাআল্লাহ। ওই জিনের ক্ষমতা হবে না ওর কাছে আসার বা ওকে নিয়ে যাওয়ার। আমি জানি তুমি তোমার মেয়েকে ছোটবেলা থেকেই ভালো শিক্ষা দিয়ে বড় করেছ। তানিশা অনেক আমল করে, যার কারণে জিন শত চেষ্টা করেও এখন অবধি ওর সাথে কিছু করতে পারেনি। কিন্তু ওর বিয়ে হওয়ার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক আমলেই গাফিলতি করেছে, যার কারণে জিনটা এখন ওকে স্পর্শ করতে পারে, ওর অনেক কাছাকাছি আসতে পারে। কিন্তু এভাবে চলতে থাকলে তানিশার জন্য এটা মোটেও ভালো হবে না। এতটুকু বলে একটু থামলেন হুজুর।
কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলতে শুরু করলেন। তোমরা শুধু ওর দিকে খেয়াল রাখবে। ও যেন কোনোভাবেই কোনো ফরজ ইবাদত বাদ না দেয়। আর সব সময় দোয়া কালামের উপর থাকে। বিশেষ করে প্রতি মাসের যেই দিনগুলোতে ওর শরীর নাপাক থাকে। কারণ জিনটা ওই সময়টাকেই বেছে নিবে। কতটুকু বলে থামলেন হুজুর। ওনাকে থামতে দেখে তালহা শেখ এবং ইদ্রিস দুজনেই মাথা নেড়ে সায় দিলেন এবং কথা দিলেন তারা যতটা সম্ভব তানিশা দিকে খেয়াল রাখবে এবং তার ইলমামলের উপর লক্ষ্য রাখবে। ওদের সম্মতি পেয়ে হুজুর তালহা শেখকে বাইরে যেতে বললেন। সে ইদ্রিসের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চান। তালহা শেখ কথা না বাড়িয়ে মেয়ের কাছে পাশের রুমে চলে গেলেন। তিনি চলে গেলে হুজুর ইদ্রিসের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলেন, ইদ্রিস, তোমার শ্বশুরের থেকে শুনেছি তুমি বাড়িতে একাই থাকো। তোমার বাবা মা কোথায় থাকেন? হুজুর, আমার মা বেঁচে নেই। আমার যখন 15 বছর বয়স তখন তিনি হার্ট অ্যাটাকে মারা যান। আর আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর বাবা তার সকল বিজনেসের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে বিদেশে গেছেন তার কাজে। আমাকেও সেখানে যেতে বলেছিলেন, কিন্তু আমি যাইনি। বাবাকেই এখানে ফিরে আসতে বলেছি। ও আচ্ছা। একটু চুপ থেকে, আচ্ছা ইদ্রিস, তুমি যে বাসাটায় থাকো শুনেছি সেই বাসাটা নাকি অনেক বড়। কিন্তু এত বড় বাসায় তুমি আর তানিশা একাই থাকবে। এটা কিন্তু তানিশার জন্য মোটেও ভালো নয়। ওকে যত মানুষের মধ্যে রাখা যাবে তত ভালো হবে। একা রাখা একদমই ঠিক হবে না। তুমি ওই বাসা ছেড়ে দিয়ে তোমার শ্বশুরের বাসায় চলে যাবে, অথবা তোমার শ্বশুরকে তোমার বাসায় ডেকে নাও। আর হ্যাঁ, আরেকটা কথা, 24 ঘন্টার জন্য তানিশার কাছে কাউকে না কাউকে রাখবে। কখনো ওকে একা ছেড়ো না। জি আচ্ছা হুজুর, আমি কালকেই এর একটা ব্যবস্থা করব। ওর কথা শুনে মুচকি হাসলেন হুজুর। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলেন, এবার তোমাকে বলি যে জন্য তোমার শ্বশুরকে এখান থেকে চলে যেতে বললাম। আমি জানি তোমরা স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও এখনও তোমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর এতে তোমাদের কোনো দোষ নেই। কারণ ওই জিনটা কোনোভাবেই চাইবে না তুমি আর তানিশা স্বামী স্ত্রীর মতো মিলিত হও। সে সবসময় তোমাদের দূরে রাখার চেষ্টা করবে। সুযোগ পেলে তোমাকে মেরেও ফেলতে পারে। তাই এখন তোমার কাজ হলো তুমি যতটা সম্ভব তানিশার কাছাকাছি থাকার চেষ্টা করবে। ওর থেকে যতটা সম্ভব দূরত্ব কমিয়ে রাখবে। কারণ তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করাই ওই জিনের কাজ। আশা করি এর বেশি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। তুমি যথেষ্ট বুদ্ধিমান একটি ছেলে। এতটুকুতেই বুঝে নিতে পারবে। আর হ্যাঁ, প্রতিদিন রাতে তানিশাকে সঙ্গে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবে। কারণ তোমরা যতটা আল্লাহর দিকে অগ্রসর হবে, জিনটা ততটা তোমাদের থেকে দূরে সরে যাবে। ইনশাআল্লাহ হুজুর, আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রতিটা কথা মেনে চলার। চলবে।